কালো মাইয়া কোনো মতেই আমার বাড়ির বউ হইতে পারবে না। কালো বলে বেলির বিয়ের দিন ঝামেলা হয় তার গায়ের রং নিয়ে। উপরোক্ত বাক্যটি বেলির হবু শ্বশুরের। বেলির গায়ের রং পছন্দ হয়নি ছেলের বাবার। ছেলের বিয়ের সকল দায়িত্ব দিয়েছিলেন ছেলের উপরে। ছেলেই জানিয়েছিল ওর মেয়ে পছন্দ হয়েছে, তাই জামাল ভুইয়া আর মেয়ে দেখতে আসেননি। তাছাড়া ব্যবসায়ের কাজে তিনি অন্য শহরে গিয়েছিলেন, অনুমতি দিয়ে গিয়েছিলেন বিয়ের কাজ আগানোর, কিন্তু এত বড় সর্বনাশ যে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। জামাল ভুইয়ার এই হম্বিতম্বি বিয়ে বাড়িটাকে নীরব করে দিল। সব হইচই আনন্দ নিমিষেই থেমে গেল। রং হারালো হাসিরা। জামাল ভুইয়ার কণ্ঠ তখন সর্বোচ্চ। কবির আলী এখানে আসুন। বেলির বাবা কবির আলীর কানে এর আগে হম্বিতম্বির কথা পৌঁছে গিয়েছিল, কিন্তু তিনি কথাটা বাড়াতে দেননি। কিন্তু যখন ডাক ভেসে এলো তখন আর দূরে থাকলেন না, দ্রুতই ছুটে এলেন। হ্যাঁ বিআই সাহেব বলুন। আমি চাচ্ছি বিয়ের কাজ এখানে থামিয়ে দিতে। আপনারা আমাদের ঠকাচ্ছেন। কবির আলীর বুকে স্যাত করে উঠল। বেলির মায়া মায়া মুখের দিকে তাকালেন। মেয়েটার মুখটা এটুকুন হয়ে এসেছে। কবির আলী হাত জোর করলেন। এসব কি বলছেন? আমরা কিভাবে ঠকালাম? আপনাদের মেয়ের গায়ের রং এত ময়লাটে। আমার ছেলে যেখানে দবদবে পরশা। আপনার ছেলে তো ছিল আমার মেয়েকে, না দেখিয়ে তো বিয়ে ঠিক হয়নি। জামাল ভুইয়া যুক্তিতে হেরে গেলেও থেমে থাকলেন না। আমার ছেলের কি সেই বুঝ আছে? বুঝলে তো এই কাজ করতো না। তাই বলে বিয়ের আসরে এসে বিয়ে ভাঙবেন নাকি? তর্কাতর্কি তুমুল হলো ধীরে ধীরে। এতক্ষণ যাবৎ মুনিব ঘরে ছিল, বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় ব্যস্ত। চেঁচামেচি শুনতে বাহিরে এসে নিজের বাবাকে শুধালো, কি করছেন আব্বা? ছেলেকে দেখে জামাল ভুইয়া চেঁচিয়ে বললেন, এ মেয়েরে তুমি দেখা বিয়েতে রাজি হইছ? মুনিব সহজ সরল কণ্ঠে সম্মতি দিল। হ্যাঁ, কেন? এই রকম গায়ের রং আমাদের বাড়ির কাউরে দেখছো তুমি? না, দেখিনি বলেই এই রঙে আমার আকর্ষণ জন্মেছে। ছেলের মুখের বুলিতে তাজ্জব বনে গেলেন জামাল ভুইয়া। অবাক স্বরে শুধালেন, আকর্ষণ? তাও এই রঙে? পাগল হলে নাকি? দেখেন আব্বা, বিয়ে করাইলে ওর সাথেই করান, না হয় চলেন বাড়ি ফিরে যাই। এরপর আর কোনোদিন বিয়ের কথা মুখেও তুলবেন না। মুনিব, তোর আব্বার লগে কেমনে কথা কস? মাথা গেছে তোর? চাচার প্রশ্নে মুনিবের কোনো হেলদোল নেই। সে গা ছাড়া ভাবে দাঁড়িয়ে আছে। জামাল ভুইয়া বুঝলেন তার কথার কোনো মূল্য নাই। অতঃপর না পারতে তিনি বিয়েতে সম্মতি দিলেন। হইচই করা বিয়ে বাড়িটাই আবারও হইচই শুরু হলো, তবে আতঙ্ক নিয়ে। মেয়ের বাবা মুনিবের প্রতি চিরকৃতজ্ঞ হলেন। মেয়ের আত্মীয়রা তো এই জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু ছেলের প্রতি অরুচি ধরল জামাল ভুইয়ার। পারছেন না বিয়ে বাড়ি থেকে চলে যেতে। নতুন বউ ঘরে তুলতে গিয়ে হোঁচট খেলেন বাড়ির মেয়ে লোকেরা। মুনিব বলেছিল বউ সুন্দর বিষয়, কিন্তু কই সুন্দর? কালো শরীরে লাল রঙের বিয়ের শাড়িটা যেন কৌতুক করছে গায়ের রঙকে। বাড়ি ভর্তি মানুষের ফিসফিস শুরু হয় বউ দেখার পরেই। এত সুন্দর মুনিব পড়াশোনা জানা ছেলেটা কিনা বিয়ে করলো এমন একটা মেয়েকে। ঝুমুরপাড়া গ্রাম অন্যান্য গ্রাম থেকে গরিব ভীষণ, তার উপর মেয়ে না দেখতে সুন্দর আর না মেয়ের বাপের কোনো টাকা কড়ি দিয়েছে। তাহলে কি দেখে মুনিবের মেয়েকে বিয়ে করলো? আত্মীয় স্বজনের গুজুর গুজুর ফুসুরে ভরে গেল বাড়ি। সব কথাই কানে পৌঁছালো বেলির। বাড়ির বড় বউ সামিলি নতুন বউকে তৈরি করাতে এসে তাজ্জব বনে গেল। বেলির বিয়ের সাজ নেই গায়ে, একটা ক্যাটকেটে হলুদ রঙের শাড়ি জড়ানো শরীরে। সামিলি হতভম্ব কণ্ঠে বলল, আল্লাহ গো আল্লাহ, ছুডু বউ তুমি একলা একলা তৈরি হইয়া গেছো নাকি?
বেলি তখন চোখে কাজল ছিল। একদিনে কাজল লাগাতে লাগাতে উত্তর দিল, তৈরি হইতে কি আবার 14 জন লাগে নাকি? কি যে কথা কন। বেলির জটফট উত্তরে চামেলি আরো দ্বিগুণ অবাক হইল। গল উঠল তার তুঙ্গে। তার হইহুল্লা শুনে তার শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফু শাশুড়ি, ননদ ননাস হতে সব মেয়ে লোক উপস্থিত হলেন। ঘরে প্রবেশ করেই বিলির শাশুড়ি প্রথমে প্রশ্ন চলেন, কি হয়েছে বড় বউ? আক্কেল জ্ঞান কি খাইছ? এমনি মানুষ কত কি কইতেছে, অহন আবার তুমিও ডুল ফিটাইতেছ যে? শাশুড়ির কথায় দুঃখে দুঃখে স্বরে সব বলল চামেলি। বিলি কিভাবে উত্তর দিয়েছে তা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলল। বেলির আচরণের কথা শুনতে ঘরবর্তী সকলে হেসে দিল। ফুফু শাশুড়ি তো মুখ জামটে বিলির শাশুড়ির উদ্দেশ্য বললেন, বাপরে জামাইল্লার বউ, তোর পোলার বউ দেখি দারোগা, তুই মানুষের এত শাসন করস, আর তোর ঘরেই কিনা আসছে দজ্জাল। নিজের ননাসের এমন টিটকারিতে লজ্জায় যেন মাথা কাটা গেল মুক্তা ভূঁইয়ার। তিনি তার পুত্রবধূর দিকে অগ্নিদৃষ্টি ফিরলেন, হুঙ্কার ছেড়ে বললেন, বাড়িতে আইসো, একটা দিনও তো কাটাইলা না, তার আগে এমন কথা কও কোন সাহসে? বেলির ভিতর তেমন ভাবাবেগ দেখা গেল না। শাড়ির আঁচল কোমরে গুছতে গুছতে বলল, কি আজব কাহিনী, এই সামান্য কথা কইতে সাহস লাগে নাকি? আপনারা এমন ভাব করতেছেন যেন কোনোদিন কারো কথা কইতে শুনেন নাই। না শুনে থাকলে এখন শুনবেন, কোনো সমস্যা নেই। এখন সাইডটা খানা দেন তো, সারাদিন কিছু খাই নেই। নতুন বউয়ের এমন অকপটে কথা বলার ভঙ্গি, খাবার খাওয়ার ধরন দেখে গর্ভবতী মানুষ এবার চরম বিস্ময়ে হা হয়ে গেল। মুক্তা ভূঁইয়া হলেন বুদ্ধিমতী নারী। তিনি বুঝলেন বিলির মনে কে কি ভাবল। এর ভয় নেই, তাই তাকে খোঁচা দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাই তিনি প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, খিদা লাগছে ভালো কথা, সারাদিন না খাইলে তো খিদা লাগবেই। তুমি বড় বউরে দিয়ে তোমার খাওন ফাড়ামো। তুমি তো নতুন বউ, তাই ঘর ছাইড়া বাইর হইও না। রণচণ্ডী মুক্তা ভূঁইয়ার এমন নরম আচরণে খেপে উঠল বড় বউ। আম্মা, আপনি ছোট বউরে কিছু কর না যে, হের নিয়ে এমন আচরণ সাজে? বড় বউয়ের বুদ্ধির করুণ দশার কথা জানেন মুক্তা ভূঁইয়া, তাই চোখ রাঙিয়ে বিরক্ত প্রকাশ করে বললেন, হ্যাঁ হইল ছোট বউ, বয়সেও ছোট, হের বুদ্ধি থাকলে কি আর এমন কথা কইতো? যাও খাওন নিয়ে আসো। বড় বউ চামেলি শাশুড়ির উপর অসন্তুষ্ট হলো, চলে গেল তাই গটগট করে। মুক্তা ভূঁইয়া দমকে বাকিরা এক এক করে বিদায় নিল। পুরো ঘর জুড়ে রইলেন কেবল তিনি এবং নতুন বউ। তুমি এমন আচরণ কেমনে করলা কও তো? তুমি কি জানো না এমনিই তোমার লইয়া পুরা বাড়ির মানুষ হাসাহাসি করতেছে? বেলির ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল। শাশুড়ির কথায় তার হাত থেমে গেল। ভ্রু কুঞ্চিত করে বলল, তো হাসলা আমি কি করবো? সবার মুখ দূরে রাখবো? তাজ্জব মুক্তা ভূঁইয়া বিস্মিত স্বরে বললেন, তুমি কি বুঝতেছ না তোমার শরীরের রং লইয়া সবাই তামাশা করতেছে? তার উপর তোমার এমন জঘন্য আচরণ যদি মানুষ শুনতে পারে তাইলে কি হইবে বুঝতে পারো? শাশুড়ি চেয়েও দ্বিগুণ বিস্ময় নিয়ে বিলি শুধাল, আমার গায়ের রং নিয়ে হাসার কি আছে? আমার রং হলুদ, সবুজ নাকি নীল যে দেখলেই হাসি পাইব? ভাব এমন করেন যেন কোনোদিন কালো মানুষ দেখেন নাই চোখে। জানতো এখান থেকে এখন একটু শাস্তি দেন। বিয়ের প্রথম দিনেই এমন ঝগড়াঝাটি ভালো লাগে না, আর কয়েকটা দিন পর থেকে খুব মনে জান। এখন বেলির গলার স্বর যথেষ্ট উঁচুতে ছিল বিদায় মোটামুটি যারা কান খাড়া করে রেখেছিল তারা সকলেই সবকিছু শুনেছে। মুক্তা ভূঁইয়া নিজের রাগ সংবরণ করতে দ্রুত পায়ে নতুন বউয়ের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এই মেয়ের মান ইজ্জত নাই, সেটা তো আর তার আচরণেই পরিষ্কার। শুধু শুধু এই মেয়ের সাথে লেগে নিজেরও মান সম্মান নষ্ট করার ইচ্ছা হলো না ওনার। শাশুড়ি বেরিয়ে যেতে বেলি গলা ছেড়ে ঘাম ধরল, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া, আমি অন্ধকারে বন্ধ হয়ে যাব মরিয়া। যেতে যেতে মুক্তা ভূঁইয়া অবাক হলেন, ভারী ভর্তি মেহমান, অথচ নতুন বউকে নিয়ে এসব গান গাচ্ছে।
তার ছেলেটার কি চোখের সমস্যা ছিল? না হলে এমন মেয়েরে কিভাবে বউ করে? মুনিব বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল বাড়ির পেছনে। সুবিশাল জায়গাটুকু আড্ডা দেওয়ার জন্য বেশি উপযুক্ত। একটা কাঠের বেঞ্চি, সাথে কাঠের টেবিল, চারপাশে সুবাসিত ফুল গাছ। এ যেন স্বর্গের নন্দকাননের একাংশ। বাড়ির কাজের মেয়ে মিনু চা মুড়ি মাখা দিতে এলো। মুনিবরা তখন গভীর আড্ডায় নিমজ্জিত। নতুন বিয়ের কত কথা নিয়ে হাসি ঠাট্টাই করছে তারা। মিনু সেই জমে ওঠা আড্ডায় বড় বিরক্তের কারণ হয়ে ডাকলো মুনিবকে। ভাইয়া, আম্মা ডাকে আপনারে। মুনিব হাসতে হাসতে ব্রু কুঁচকে মিনার দিকে তাকিয়ে বলল, কেন ডাকে? কিছু লাগবে? আপনি গেলেই তো কইব, আহেন একটু। মুনিব আবডা রেখেই মিনার পেছন পেছন এলো। ঘরের ভেতর ঢুকতে মুক্তা বইয়া ছেলেকে জেকে ধরলেন। কেমন বই আনলি এটা মুনিব? মুখে মুখে এখনই তো সোফা করে। মায়ের কথার অর্থ মুনিবের কাছে অস্বচ্ছ, তাই কিছুটা চোখ মুখ কুচকে বলল, বিলি, কি করেছ? মুক্তা ভুইয়া এবার আরো খানিকটা বিরক্ত সহকারে বললেন, কি করে নাই সেটা কর। মুনিব যদিও জানে না বিলি কি করেছে, তবুও মায়ের আচরণ দেখে কিছুটা আঁচ করতে পারছেন। মা রাগী, তবে সহজে এতটা রেগে যাওয়ার পাত্রী নয়। যেহেতু বিচার দিচ্ছেন, তবে কিছু একটা তো হয়েছেই। তাই সে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? না বললে বুঝবো কিভাবে, বলো। মুক্তা ভুইয়া এবার ছেলেকে সবটুকু ঘটনা খুলে বললেন, এক এক করে। নতুন বউয়ের রং তামাশায় তিনি কতটুকু অবাক হয়েছেন সেটাও বললেন। আত্মীয় স্বজনরা কতটুকু হাসি তামাশা করেছে তা বলতেও বাদ রাখেননি। সবটা শোনার পর কপালের মাঝে গাঢ় বাজ পড়তে দেখা গেল মুনিবের। সে যতটুকু জেনেছিল বেলি কিছুটা চঞ্চল, কিন্তু এমন উড়নচণ্ডী তো না। কিছু সময় নীরবে সাত পাঁচ ভেবে অবশেষে বলল, আমি দেখছি। ছেলেকে কাছে পেয়ে মুক্তা বুইয়া আরো খানিক আশকারা পেলেন, যেন মুখ চোখ কুচকে বললেন, তোর আব্বা নাকি বিয়েটা করতে না করছিল? সেটা শুনলে আজ এমন দিন কি দেখতে হইতো? মুনিব মায়ের কথাটাকে প্রশ্রয় দিল না, বরং বড়ই বিরক্তি নিয়ে বলল, আব্বার এসব কাজকে প্রশ্রয় দিও না তো আম্মা। একটা মেয়েরে ওভাবে মহা দুমদাম করে অপমান করার অধিকার কারণেই। অমন বড়া মজলিসে মেয়েটাকে শুনতে হয়েছে তার গায়ের রং কালো বলে তার বিয়েটা হবে না। বুঝতে পারছো মেয়েটার মনের অবস্থা তখন কি হয়েছিল? অপমানেও কতটুকু নিজেকে অসহায় ভেবেছিল। প্রকৃতপক্ষে ওর এমন ব্যবহারের জন্য আমাদের পরিবারই দায়ী। কেউ হুট করে খারাপ হয়ে যায় না, আমরা এমন পরিস্থিতি তৈরি করি যে সে খারাপ হতে বাধ্য হয়। ছেলের এত সুন্দর কথাটা মুক্তা ভুঁইয়ার কাছে বাড়াবাড়ি রকমের বউ পাগলামি মনে হলো, যার ফলস্বরূপ তিনি অবাক নয়নে তাকিয়ে কিছুটা মুখ জামটি মেরেই বললেন, বিয়ে হইতে না হইতে এমন বউ পাগল হইয়া গেছ? ছি। মুনিবার কিছু বলল না। যেখানে তার এত বড় যুক্তি কেবল বউ পাগল নাকি স্বীকৃতি পেয়েছে, সেখানে কিছু বলা মানেই অলুবনে মুক্তা ছিটানোর মতন। বেলি নিজের রুমে বসে ভাত খাচ্ছে। চারদিকে তখন মাত্র সন্ধ্যা পেরুনো আবহাওয়া। মৃদু বাতাসে ভরে আছে সবটুকু ঘর। মুনিব ঘরে ঢুকতেই দেখলো নতুন ভাঁজভাঙা লাল রঙের সুতির শাড়ি পরে বেলি ভাত খাচ্ছে। বিয়ের শাশুড়ির ইনি। চোখ ভর্তি কাজল দেখা যাচ্ছে, বড়ই উজ্জ্বল। ঠোঁটে বোধহয় লিপস্টিক দিয়েছিল মেয়েটা, যা ভাতের সাথে অর্ধেক গিলে নিয়েছে, আর অর্ধেক ছড়িয়ে ছিটিয়ে লেগে রয়েছে চারপাশে। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে মেয়েটির চেয়ে সুন্দর সরল মানুষ দুনিয়াতে নেই। নীরবতার উপমা যেন সে, অথচ কিছুক্ষণ আগেই নাকি মেয়েটা কত রকমের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। বেলির ধ্যান তখনও খাবারের দিকে। ঘরে কেউ এসেছে যে সেদিকে তার খেয়াল নেই, মনের সুখে খেয়ে যাচ্ছে। মুনিব কিছুটা এগিয়ে এসে ডাকলো, আমার উড়ুচণ্ডী কি করে? বিলির মুখ ভর্তি ভাত মুখেই রয়ে গেল। চমকে তাকালো গমগমে স্বরে কথা বলা মানুষটার দিকে।
গোল গোল করে তাকানোর ভঙ্গিমা, মুখ ভর্তি বাতে বেলিকে মনে হচ্ছে ছোট্ট খুকি, যাকে মা আদর যত্ন করে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আহ্লাদের খাবারে ভরে আছে মুখ। এবার বেলি মুখের ভাত চিবোতে চিবোতে অস্ফুট স্বরে বলল, খাইতেছি। বেলি জড়তাবিহীন উত্তরে হাসল মুনিব, আমারে রেখেই খেয়ে ফেলছ, ভারী অন্যায় করেছ তাও। বেলি লাজুক হাসল, সত্যিই তো, স্বামীকে রেখে এমন গফাগফ করে খাওয়াটা তো অন্যায় বটে। মাথাটা খানিক নিচু করে বলল, মনে আসিল না, খিদে লাগছিল অনেক। কি অকপটে স্বীকারোক্তি, কোনো দ্বন্দ্ব নেই, দম্ভ নেই, অহংকার নেই, অথচ এই মাত্রই মা এই মেয়েটার নামে কত কিছুই বলে গেলে। ইশারা ইঙ্গিতে ভাবিয়ে বললেন কত কি। মুনিবকে চুপ থাকতে দেখে বিলির অপরাধ বোধ ভাবল, কি জানি মানুষটা রাগ করলো কিনা ভেবেই বুকের ভেতর চলল দেদার বুঝাপড়া। ক্ষীণ কণ্ঠে বলল, আপনি কি রাগ করলেন? বিলির প্রশ্নে হেসে দিল মুনিব। এগিয়ে এসে খাটে বসল ঠিক বিলির পাশাপাশি। ডান হাতে বিলির গালে আলতো হাত বুলিয়ে বলল, না, রাগ করিনি। এই আহ্লাদে বেলির আড়ষ্টতা বাড়ল। ক্ষীণ কণ্ঠে বলল, খাইবেন আপনি? আমি কি খাবার নিয়ে আসমো? বিলির নিকটে আসতে মুনিবের দুষ্টুমি মাথা ছাড়া দিয়ে উঠল। সে ঠোঁটে ঠোঁট চেপে বলল, না, খাবার আনতে হবে না, তোমার প্লেট থেকে খাইয়ে দাও। মুনিবের এহেন কথায় বিলি চমকে গেল, আতকে উঠে বলল, এটা তো এটো, আপনি খাইবেন কি কইরা? এটো আবার কি? স্বামী স্ত্রীর মাঝে এটো বলতে কিছু হয় না। তুমি কি দিবে খাইয়ে? না হলে চলে যাচ্ছি। মুনিবের চলে যাওয়ার কথা শুনে বিলির ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, না না, যাইবেন না, দিতেছি। কথা শেষ করে এক লোকমা ভাত ধরল মুনিবের মুখের সামনে। মুনিব ভাত মুখে নিল, সাথে আলতো কামড় লাগালো বিলির আঙ্গুলে। লজ্জায় বিলি আরো মিইয়ে গেল। মাথা এতটাই নামালো যে থুতনির সাথে লেগে গেল বুক। মুনিব হো হো করে হাসতে হাসতে বলল, কি হলো, মাথা নামাচ্ছ কেন? আমার দিকে তাকাও। বিলি তাকালো না, বরং মাথা নামিয়ে বিড়বিড় করে জবাব দিল, না, তাকামো না, আমার শরম লাগে। নির্দ্বিধায় লজ্জা পাওয়ার এমন স্বীকারোক্তিতে মুনিব গড় কাঁপিয়ে হেসে উঠল। এমন একটা অসম্ভব মিষ্টি মেয়েকে বিয়ে করেছে ভেবে তার ভেতর ভেতর আনন্দ হলো। বিয়ের রাত ফেরুতে রান্নাঘরে বেলির তলব পড়ল। বুইয়া বাড়ির প্রচলিত নিয়ম সেরে আজ রান্না করবে নতুন বউ। বেলি ভোরে উঠে গোসল সেরেছে, সুন্দর সুতির একটা শাড়ি পরেছে, গোমটাও দিয়েছে ফুটু হাতে। মুনিব গিয়েছে বাজারে, যেহেতু আজও অতিথি বাড়িতে বিদ্যমান, সেহেতু মাছ মাংসের তো দরকার, সেজন্যই বাবার সাথে বাজারে যাওয়া তার। বেলির সবে কাজল চোখ ভরে দিয়ে বসেছে খাটে, তখনই তার যা সামিল উপস্থিত হয় ঘরে। ঢুকতে ঢুকতে বলল, তৈরি হইছ? আম্মা ডাকে ফাঁকের ঘরে, আহ। বিলি পা দুলাচ্ছিল, বড় বউয়ের দিকে তাকিয়ে চিকন ঠোঁট জোড়া প্রসারিত করে বলল, পাকের ঘরে কেন? আজকা কি রাত্রে হইব আমারে? হ, বিয়ের পরের দিন এ বাড়িতে রাঁধতে হয়। আপনি রাঁধছিলেন? বেলির আচমকা এই প্রশ্নে সামিলি তৎক্ষণাৎ জবাব দিল, না। কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, না, আমি তো রান্না পারতাম না তখন। বিলি জবাবে কেবল বলল, ও। সামিলি কতক্ষণ চুপ করে বিলির দিকে তাকিয়ে রইল। বেগুনি রঙের শাড়িতে কালো মেয়েটিকে বিলিকে তার কাছে মনে হলো কালা বেগুন। রূপে ছিটে ফোটা সে সারা শরীরে কোনো কোনাতে। সামিলির এমন অদ্ভুত তাকানোতে বিলি বিব্রত ভাব করল, কপাল কুঁচকে বলল, কি দেখেন এমনে? বিলির কথায় সামিলির ধ্যানচ্যুত হলো। নাকটাকে 5 হাত উঁচুতে তুলে ফেলল সে, যেন কোনো পচা সবজি দেখে ফেলেছে। মুখ চোখে মারাত্মক রকমের বিরক্তি এনে বলল, দেখার মতন কিছু আছে নাকি তোমার ভেতরে? হ,
হয়তো এমন একটা প্রশ্নের পর যে কোনো অসুন্দর মানুষ মুখ কালো করে ফেলত, অস্বস্তিতে এটুকুন হয়ে যেত। অথচ বিল্লির মাঝে তার এক ভাগও দেখা গেল না, বরং সে দ্বিগুণ সম্মতি প্রদান করে বলল, আমিও তো তাই কই। যেখানে দেহার মতন কিছু নেই সেখানে এমন কাঙ্গালিনীর মতন তাকায় আছেন কেন? বেলির কথায় তেলে বেগুনে জ্বলে উঠল সামেলি, স্যাঁত স্যাঁত করে উঠল তার মেজাজ। তোমার তো ভারী সুফা, কাল থেকে দেখতেছি কারণে অকারণে আমার কথা শুনিতে ভুল করো না। তোমার কোন ফাঁকা দানে আমি মই দিছি কও তো? বেলি সামিলির এমন রাগকে মোটেও তোয়াক্কা না করে হেলতে দুলতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মাথার ঘোমটাটা আরেকটু আটসাট করতে করতে বলল, এই বাড়িতে যখন প্রথম পাড়া দিলাম তখন শুনি কে যেন আমার শুনাইয়া কইতেছিল মুনিবের সবসময় একটা টান আছিল আমার প্রতি। ভাবছিলাম আমার রূপ দেখা দেওয়ার মনে হয় সামলাইতে পারে না নিজেরে, বউ আনলে মনে হয় আসমানের চাঁদের চাইও সুন্দর বউ আনবো, কিন্তু শেষমেশ কিনা তাল গাছের পেতনি আনলো। এমন একটা কথা শুনে আমি যখন মানুষটারে দেহনের লাইগা তাকাই তখন আপনার মুখটাই দেখছি। লগে লগে একদল আছে ফেলাইছি পিছনে ঘুরিয়া। দেওরে যে প্রেমিকের মতন ভাবে তারে কি বেডি করা যায়? দেওরের বউরে যে সতীনের মতন কথা শোনায়, তার লাইগে এর চাইয়ে বেশি ভালো আচরণ আমার আহে না। জামাই থাকতেও জামাইয়ের বাইরের লাইগা মন কান্দে। যে বেডি তারে কি কয় গ্রামের মানুষ জানেন তো? সরাসরি এমন অপমান সামিলি আশা করেনি বোধ হয়। কখনো কারো থেকে এমন আচরণ পেলে তারপরই না আশা করবে। দেখতে সে যেমন সুন্দরী, তার বাবার টাকাও আছে তেমন ওরেন। শ্বশুর বাড়ি হোক কিংবা বাপের বাড়ি, কোথাও তাকে তেমন কথা শুনতে হয়নি। মাঝে মাঝে শাশুড়ি চোখ রাঙ্গানো দেয়, এতটুকুতেই তার শাসন সীমাবদ্ধ। কিন্তু তাই বলে এমন বাজে ইঙ্গিত তার অপমান করবে নতুন বউ? সামিলি আর শব্দটুকু করার আগেই বেলি ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার ভেতরে কোনো অনুশোচনা নেই, আফসোস নেই। যে যেমন তাকে তেমন বলে কিসের আফসোস করবে সে? আফসোস করে বোকারা, কিন্তু সে বোকা নয়। রান্নাঘরে দাঁড়িয়েছিলেন মুক্তা ভূঁইয়া। ছোট বউয়ের আসার অপেক্ষাতেই যে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তার দাঁড়ানোর অঙ্গভঙ্গি বলে দিচ্ছে সেটা। বেলি হেলে দুলে রান্নাঘরে ঢুকতে মুক্তা ভূঁইয়া স্বস্তির শ্বাস ফেললেন যেন। ছেলের বউ যেমন সোফা নাড়ে, তিনি তো ভেবেছিলেন হয়তো বেলি আসবেই না রান্না করতে। হয়তো এই রান্না নিয়ে আরেকটা কাহিনী করতে হতো বাড়িতে। কিন্তু তাকে অবাক করে দিয়ে বেলি আসলো, তাও খুব সুন্দরভাবে ঘুমটা এঁটে। বেলিকে দেখে মুক্তা ভূঁইয়া মুখ গম্ভীর করে বললেন, কখন পাঠাইছি বড় বউরে ডাকতে? তুমি আইলে এখন? কি করছিলে এতক্ষণ লাগাইয়া? বেলি রান্নাঘরের পিঁড়িতে বসতে বসতে বলল, আপার সাথে একটু কথা কইতেছিলাম। আপা কইতেছিল আজ নাকি আমারও সব রাঁধতে হইব। বিয়ের পরের দিন আমরা বউ হাতের রান্না খাই, এটা নিয়ম। কি রাঁধতে হইব কন? মুক্তা ভূঁইয়া জবাব দেওয়ার আগে বাহিরে দাঁড়ানো বেলির ফুফু শাশুড়ি বললেন, এখন ফ্রিজে চিংড়ি আছে, ওডি নামাইয়া রান্ধন শুরু করো। এরপর বাজার থেকে গুড়া মাছ, বড় মাছ, মুরগি আনব। গুড়া মাছ বাচ্চা কাটটা টমেটো ধনিয়া পাতা দিয়ে শুকনা কইরা আমার পছন্দ মতো। বড় মাছের এক পদ বাইজ, আরেক পদ ঝোল কইর, তোমার ফুফা আবার ঝোল ছাড়া খায় না। আর মুরগিটা রাইন্দ, আর শেষে পোলাও আর ভাত রাইন্দ। মুনিবার তোমার শ্বশুর আবার বেশি পোলাও খাইতে পারে না। বেলি কতক্ষণ ফুফু শাশুড়ির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে মুখ বেংসি দিয়ে বলল, এতটি রান্দা আইজে রানতে হইব? জন্মের খানা খাইব নাকি সকলে? বেলির মুখের লাগাম নেই, আর এখনের লাগামহীন কথাটাও বাহিরে থাকা ফুফু শাশুড়ি শুনে ফেললেন স্পষ্টই। হইল্লা করতে করতে ধরলেন রান্নাঘরে। বেলিকে মুখ জামটি দিয়ে বললেন, ছি ছি ছি, এসব কেমন ধরনের কথা কয় বউ? বিয়া বাড়িতে একটু ভালো মন্দ রানবো, সেটাই তো স্বাভাবিক। তোমরা আবার এটি বুঝবা কেমনে? আসিলা তো ফকিন্নির করে।
বেলিও ফুফু শাশুড়ি অঙ্গভঙ্গি নকল করে শরীর নাচানোর মতন করে নাটকীয় ভঙ্গিতে বলল, ঠিকই কইছেন, আপনাকে মতন রাক্ষসী খানা খাইলে আমার শ্বশুর বাড়িও ফকিন্নি হইতে বেশি দিন লাগবে না। কতজন নমেরডা এক লগে খাইতেছেন হুনি, ভাইয়ের টাকা দেখে মজাই লাগে তাই না খাইতে। অবস্থা বেগতিক দেখে মুক্তা ভুঁইয়া ছোট বউকে ধমক লাগিয়ে দিলেন। বেলি না জানলেও তিনি জানেন তার ননদ ননসেরা কেমন ধরনের, তাই নতুন বউকে আর কথা বাড়ানোর সুযোগ দিলেন না। তিনি ননদকে বুঝিয়ে শুনিয়ে বাহির করে দিলেন রান্নাঘর থেকে। বেলি মুখ ভেঙিয়ে ফ্রিজ খুলল, চিংড়ি মাছ বের করলো। তার শাশুড়ি তাকে সব দেখিয়ে দিল। সব দেখিয়ে শুনিয়ে মুক্তা ভুঁইয়া বাহিরে যেতে নিলে পিছু ডাকলো বেলি, আম্মা শুনেন। মুক্তা ভুঁইয়া পা থামালেন। বেলির মুখের আম্মা ডাকটা তার অন্তরের গভীরে গিয়ে একটা স্নেহের টান তৈরি করলো যেন। তিনি প্রশ্নাত্মক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে বললেন, কও, আপনারা কি নতুন বউরে খাইতে দিতে চান না নতুন বউ না কওয়া পর্যন্ত? মুক্তা ভুঁইয়া বুঝলেন না বেলির কথা, কপাল কুঁচকে বললেন, কি? বেলি মাছগুলো পানিতে ভিজিয়ে রাখতে রাখতে বলল, কাইল আসার পর আপনারা আমারে কোনো খাওন দেন নাই, পরে আমি সন্ধ্যার দিকে আর টিকতে না পেরে লাজ ভাঙ্গা খাওন চাইলাম। রাইতেও কেউ আর খাইতে ডাকলেন না। হে কাল সন্ধ্যায় খাইছি, আর আজ বেলা বাজে 9টা। আমি তো মানুষ আম্মা, আমারও তো খিদা লাগে, হেডা আপনারা বুঝেন না নাকি? কালা আর গরিব দেখা ভাবেন আল্লাহ আমাগরে খিদা তৃষ্ণা দেন নাই। আমার একটু খাওন দিতে এত গায়ে লাগে আপনাগো আম্মা, অথচ কত পদ রানতে দিলেন নিজে গোলাইগা। গরিবগো কি খাইতে মন চায় না নাকি কালাগো ফ্যাট নাই? এতগুলো কথা বেলি এক মনে নিচের দিকে তাকিয়ে কাজ করতে করতেই বলল, একটাবারও হিংস্রতা দেখায়নি, রাগ দেখিয়েও বলেনি। মুক্তা ভুঁইয়া চুপ করেই রইলেন। এই কথার পরিবর্তে কি বলবেন তা খুঁজে পেলেন না যেন। বেলি ততক্ষণে সবজি কাটতে শুরু করেছে। সবজি কাটতে কাটতে বলল, নতুন বউ কিছু কইলে কইবেন বেলাজা, অথচ এমন এমন কাজ কিংবা কথাই আপনারা বলছেন যে নতুন বউডার লাজ ভাঙতে হয়েছে বাধ্যই হইয়া। কিন্তু আপনাকে দোষ কেউ দেখব না, দেখব নতুন বউয়ের দোষ। কেন সে এমন করলো? নতুন বউ হইয়া কেন এত সোফা করলো? একটাবার ভাবেন না সোফা করার লাগে আপনারা কতখানি বাধ্য করছেন? বেলির একের পর এক অভিযোগ মাখা বাক্যে মুক্তা ভুঁইয়া চুপ করেই থাকলেন। এরপর স্তব্ধ পায়ে নিঃশব্দে প্লেটে রুটি মাংস সাজিয়ে পানির গ্লাস সমেত বেলির সামনে রেখেই অতি ব্যস্ততা দেখিয়ে বেরিয়ে গেলেন, যেন কি রাজকার্য তিনি রেখে এসেছেন। অথবা নিজেরও প্রথম বউ হওয়া জীবনের কথা মনে পড়ে গিয়েছেন। কেউ বা বলতে পারে কে কখন কার ভেতরে নিজের গল্প খুঁজে পায়। আজকের শাশুড়ি একসময় এতটা অবহেলার বউ ছিলেন নিশ্চয়। যুগ বদলেছে, অবস্থান বদলেছে, তাই হয়তো তিনি যা পাননি তা আরেকজনকে দিতে এত কৃপণতা। বেলি রান্নায় বেশ পটু বের হলো। এক হাতে সামলে নিচ্ছে বিরাট রান্নাবান্না। কাজের খালা টুকটাক আগপাস করে দিতে এলেও বেলির সাহায্য লাগবে না বলে তাকে বিশ্রাম করতে পাঠিয়েছে। এতে কাজের খালা এত বেশি খুশি হলেন যে পুরো বাড়িতে ঘুরে ঘুরে নতুন বউয়ের গুণগান শুরু করে দিলেন। মুনিব বাজার করার সামগ্রী ভ্যানে করে পাঠিয়ে নিজে গিয়েছিল আরেকটা কাজে। ফিরতে ফিরতে বাজলো দুপুর 1টা। বাড়ির মোটামুটি সকলে তখন বাহিরের জায়গায় বসে হাসি ঠাট্টায় ব্যস্ত। মুনিব সেই ফাঁকে বাড়ির ভেতরে চলে গেল। ভেতরে ঢুকতে রান্নাঘরের ফুটকার শব্দ শুনে উকি মারতে গরমাত্ম বিলিকে দেখল। ঘামে ভিজে একাকার মেয়েটা শুইল, এক মনে কাজই করে যাচ্ছে। মুনিব কোনো রকমের বিরক্ত না করে নিজের ঘরে চলে গেল। বেলির রান্না প্রায় ঘনিয়ে এসেছে, পোলাও রান্না বাকি আছে কেবল। তার মধ্যে সে পিঠে অনুভব করল শীতল বাতাস। কিছুটা চমকেই গেল। এমন ব্যবসা গরমে বাতাসটা এতই আচমকা ছিল যে সে থমকে গিয়েছিল। তৎক্ষণাৎ পেছনে তাকাতে দেখলো রান্নাঘরের দরজায় একটা ছোট টেবিল ফ্যান রাখা।
যা চলছে ঝড়ের গতিতে। ব্যবসা গরমটা নিমিষে হাওয়ায় উড়ে গেল যেন। বেলি বুঝে উঠতে পারল না এই বাড়িতে তার এমন কোন শুভাকাঙ্ক্ষী আছে যে এতটা উপকার করলো। বেলিকে অবাক করে দিয়ে হাসতে হাসতে রান্নাঘরের দরজায় দাঁড়ালো মুনিব। চোখে মুখে উপসে পড়ছে স্নিগ্ধতা। ব্রু নাচিয়ে বলল, কি আমার মল্লিকা, রান্না করছো বুঝি? মুনিবের সম্বোধনে বেলির অবাক ভাব লজ্জায় পরিণত হলো। মৃদুস্বরে বলল, হ রান্দি। কি রাধো? মেলা কিছু। আপনি যে রাক্ষসীর গোষ্ঠী, মেলা না রাঁধলে নাকি মুখে দিতে পারে না। মুনিব হো হো করে হেসে দিল বিলির কথার ভঙ্গিতে। এগিয়ে এসে বিলির মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, তাই বুঝি? আমার গোষ্ঠী একটু একটু কষ্ট দিয়েছে উড়নচণ্ডীকে, তাই না? সেজন্যই কি এত রাগ? বেলি মাথা নিচু খানিক উঁচুতে তুলে মুনিবের দিকে চোখ ছলছল জল নিয়ে বলল, একটু একটু। মুনিব আরেকটু এগিয়ে এসে বিলির গালে ছোট ছোট স্নেহের আলতো চট দিয়ে বলল, না তো, বেশি বেশি। তার জন্যই তো আমি একটু বেশি ভালোবাসা দিয়ে দিচ্ছি। পর মানুষের দুঃখ নাকি আপন মানুষের ভালোবাসা ভুলিয়ে দিতে পারে। তবে কি আমার ভালোবাসা এতটাই কম পড়েছে যে আমার মল্লিকা দুঃখই গুচ্ছে না? মুনিবের শক্ত কথা বুঝলো না বিলি। অবুঝ চোখে তাকিয়ে রইল। আবার হয়তো বুঝলো, কিন্তু কিছু বলল না। কিছু জিনিস না বুঝতে পারাই ভালো। বেশি বুঝে ফেললে সমস্যা আছে, তখন স্বার্থপর হওয়া যায় না। নিজের জন্য নিজেকে একমাত্র মানুষ ভাবা যায় না, তখন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে আমরা ভাবি আমাদের তো অমুক আছে, সেই আমাদের বাঁচাবে। কিন্তু দিন শেষে তো অমুকরা সবসময় থেকে যায় না। বুনিয়া বাড়ির খাবার টেবিল বিশাল বড়। আত্মীয় স্বজন বেশি বিদায় প্রথম থেকে সবকিছু একটু বিশাল বিশাল করে তৈরি করা হয়েছে। এখন বিয়ের অনুষ্ঠান বিদায় মানুষ তাদের বাড়িতে বেশি আসলে তেমনটা নয়। বাড়িতে অনুষ্ঠান না থাকলেও মানুষে ভরে থাকে। বিলির ফুফু শাশুড়ি তো বেশিরভাগ সময় এই বাড়িতেই থাকেন, নামমাত্র নিজের বাড়ি যান। বড় জায়ের বাপ মাও উসিলা পেলেই এ বাড়িতে হানা দেয়। এরপর ফুফু শাশুড়ি ঘরের ননদ ননাস, চাচাতো দেবর, যাওয়া ননদরা সকলেই অপেক্ষায় থাকে অজুহাত খুঁজে এই বাড়িতে পাত ফেরে বসে খাওয়ার। বিশাল খাবার টেবিলের খাবার দেওয়ার দায়িত্ব প্রথা অনুসারে নতুন বউয়ের ঘাড়েই পড়ল। এতে নাকি নতুন বউয়ের আত্মা কতটুকু তা বোঝা যাবে। নতুন বউ মানুষকে খাওয়াতে পারে মন উজাড় করে নাকি কৃপণতা করে, তাই বোঝা যায় এই নিয়মের মাধ্যমে। সকলেই খেতে বসেছে। জামাল ভুঁইয়া মুখ চোখ অন্ধকার করে রেখেছেন বরাবরের মতন। নিজের একা অত্যন্ত অপছন্দের মেয়েটির হাতের রান্না খেতেও তার রুচিতে কুলোচ্ছে না। তবুও নিয়ম যা, তা তো করতেই হবে। বাড়ি ভর্তি মানুষের সামনে তো আর তামাশা করা যায় না। সকলে খাবার খেতে বসলেও খাবার টেবিলে মুনিবকে পাওয়া গেল না। সে বসে রইল কিছুটা দূরে একটা মোড়ায়। তার নাকি পেট ব্যথা করছে, তাই এখন খেতে পারবে না। সকলে জোড়াজুড়ি করলেও সে উঠে এলো না, বরং ঠায় বসে রইল সেখানেই। সকলে বিশ্রাম করতে বলল, অথচ বিশ্রাম করতেও গেল না সে। অবাধ্য ছেলের উপর জামাল ভুঁইয়া আরেকটু রাগলেন। বিয়ে তো করেননি, যেন হাতির 5 পা দেখে ফেলেছে ছেলেটা। কারো কোনো কথাকে তোয়াক্কাই করছে না যেন। নতুন বউ মাছ বাজার পর তো মাছের তরকারি দিবা, তুমি ডাল দিতেছ কেন তোমার ফুফারে? ফুফু শাশুড়ির কথা বেলি ডাল দিতে গিয়েও থামল। ঘাড় ঘুরিয়ে ফুফু শাশুড়ির দিকে তাকিয়ে একদম সহজ সরল স্বরে বলল, তরকারি তো জাল হয়েছে। বেলির কথার আগামাথা না বুঝায় ফুফুর মুখ চোখে বিব্রত বোধটা ফুটে উঠল। তার স্বরে বললেন, তো জাল হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ কি ফোলা পাইন? বেলি ও ফুফুর মতন নাটকীয় ভঙ্গিতে মুখ চোখ ঘুরাতে ঘুরাতে বলল, রান্ধনের সময় না আপনি কইলেন ফুফা ঝাল খাইতে পারেন না, দেখে মাছ বাজলাম তো মাছ। এছাড়া তরকারি মাংস সব দিয়ে জাল হয়েছে, ডাইল বাদে। এর লেগেই তো ফুফারে ডাইল দিতেছি, যেন জাল না লাগে। খাবার টেবিলে
এক লোহময় স্রোতের মতো নীরবতা বয়ে গেল। বিলির কথাটা এতই অপ্রত্যাশিত ছিল যে মিনিট এক সবাই চুপ করেই রইল। মনি ভা করে দূর হতেই বিলির দিকে তাকিয়ে রইল। মেয়েটা চালাক নাকি বোকা তা ভাবতে লাগলো অবাক চোখে। এরপর নীরবতা ভেঙে প্রথম হাসিটা সেই দিল। বেশ জোরে শব্দ করেই হেসে উঠল। তার সাথে তাল মিলিয়ে রীতিমতো একটা হাসির জ্বর উঠে গেল টেবিলে। হাসলেন ফুফা পাবেল ভুঁইয়া। ফুফু শাশুড়ি তো কতক্ষণ এতই তবদা খেয়ে দাঁড়িয়েছিলেন যেন মূর্তি হয়ে গিয়েছেন। হাসির শব্দ দাপুটোভাবে বাড়তেই তিনি রেগে মেগে আগুন। চোখের রাগে যেন তন্ম করে ফেলবেন বেলিকে। পাবেল ভুঁইয়া বিল্লির শ্বশুরকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, বউ একটা আনছেন মনের মতন। এমন বুদ্ধি কজনারই বা থাকে, কজনই বা এমন করে হাসাইতে জানে। জামাল ভুঁইয়া এতক্ষণ চুপ করেছিলেন। বোনের জামাইয়ের প্রশংসায় এক দুবার একটু মাথা নাড়িয়ে খেতে লাগলেন। তুমি সব জায়গায় এমন সবাইরে মাথায় উড়াইয়া নাও না তো। এই মাইয়া অহন তোমার লগে যেই অশ্রদ্ধার কামড়া করলো, তারপরও তুমি কেমনে ওর সুনাম গাও? সবাইকে ঠাট্টার পাত্র লাগে ওর। বিলির ডাগর ডাগর নেত্র যুগল মেলে মুখ বেংসি বলল, ঠাট্টা করলাম কই? আপনি কইছেন দেখেই তো আমি কইলাম। আপনার কথা অক্ষর অক্ষর শুনলাম, তাও আপনি রাগ করেন। আর কি করলে আপনার মন পামু কন্ত? পাবেল ভুঁইয়া স্ত্রীকে তর্ক আর ভাড়াতে না দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজের স্ত্রীকে বললেন, চুপ থাকো তো তানু। এরপর থেকে বেলিকে বললেন, দেন আম্মা, ডাইলই দেন। জাল খাইতে যেহেতু পারি না, সেহেতু ডাইল দিয়েই না হয় খাইলাম। ডাল দেওয়ার অনুমতি ফেলেও বেলি ডাল দিল না, বরং রান্নাঘর থেকে দুটো সিরামিকের বাটি নিয়ে এলো ডাকনা দেওয়া। সুন্দর বাটিগুলো ফুফা শ্বশুর প্লেটের সামনে সাজিয়ে রাখতে রাখতে বলল, আজকে না হয় একটু জাল খাইলে নেই। নতুন বউয়ের হাতের জাল খাইয়া দোয়া কইরা দিয়ে যাইবেন ফুফা। সবাইকে অবাক করে দিয়ে বেলি সিরামিকের ডাকনা খুলতে সুন্দর মুরগির মাংস আর রুই মাছের তরকারি রাখা গেল। কি সুন্দর করে বাটিতে রাখা। বেলির শাশুড়ি এতক্ষণ পর মুখ খুললেন, অবাক কণ্ঠে বললেন, এগুলো আলাদা কেন? আর আলাদা কইরা ফাঁকের ঘরেই কেন রাখছিলা? বেলির মাছের তরকারি ফুফার শ্বশুরের পাতে দিতে দিতে বলল, এগুলা জাল কম দিয়ে আলাদা রাঁধছি, এর জন্যই আলাদা করে রাখছিলাম। আর আপনারা নতুন বউয়ের মন পরীক্ষা করতে পারেন, আর নতুন বউ শ্বশুর বাড়ির মানুষের মন পরীক্ষা করতে পারবো না? আমার ফুফা শ্বশুরের মন পরীক্ষা করার লাইগে এগুলা রান্না করে রাখছিলাম। দেখলাম উনি কি কন। বেলির কথায় তাজ্জব বনে গেল সকলে। জামাল ভুঁইয়া তো নিজের পুত্রবধূর একের পর এক গুণ দেখে বিস্ময়ে চরম পর্যায়ে পৌঁছে গেলেন। পাবেল ভুঁইয়া ভালো মানুষ, তাই হাসতে হাসতে বললেন, মন পরীক্ষা কইরা কি বুঝলা বউ? বেলি নরম কণ্ঠে বললেন, আপনি ফুফুর মতন না, অনেক ভালা। পাবেল ভুঁইয়া আর একটু মজা করতে বললেন, আর যদি তোমার ফুফুর মতন হইতাম? বেলি এবার অকপটে বলল, তাইলে এই তরকারির বাটি রান্নাঘরেই থাকতো। খারাপ মানুষ হওয়ার শাস্তি আর কি। বেলির এমন অকপটে শিকার উক্তিতে খাবার টেবিলে আবারও হাসির বন্যা বয়ে গেল। এবার খুব গোপন একটা হাসি দেখা গেল মুক্তা ভুঁইয়ার মুখেও, তবে তা মুহূর্তে আঁচল দিয়ে লুকিয়ে ফেললেন। মুনিবের তো হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার জোগাড়। ভাগ্যিস এমন একটা মেয়েকে সে বিয়ে করেছে, না হয় সে এভাবে পান খুলে কথা বলে হাসাতো। খাবার টেবিল ফাঁকা প্রায়। বাড়ির সকলে খেয়ে দিয়ে যার যার জায়গায় চলে গিয়েছে। কেবল বিশাল টেবিল জুড়ে রয়ে গিয়েছে মুনিব আর মুক্তা ভুঁইয়া। দুজনেই খেতে বসেছে। বেলি এটো থালা বাসন গুছিয়ে রাখছে। মুনিব ভাত মেখে প্রথম লোকমাটা বেলির মুখের সামনেই ধরল। আচমকা বেলি নিজের মুখের সামনে ভাতের লোকমা দেখতে কিছুটা অবাক হলো।
তারপর তাকালো শাশুড়ির দিকে। মুক্তা বুইয়া তখন মুখ নামিয়ে খাচ্ছেন, দৃষ্টি প্লেটের দিকে। বেলি মুনিবকে চকি দিয়ে ইশারা করে শাশুড়িকে দেখালো। মুনিব মাথা নাড়িয়ে বুঝালো কিছু হবে না, খাবারটা মুখে নিতে। বেলি কিছুক্ষণ এদার ওদার তাকিয়ে খাবারটা মুখে নিল। অতিরিক্ত চঞ্চলতা আর উত্তেজনার জন্য খাবারটা উঠে গেল নাকে মুখে। ছুরি করে খেতে গিয়েও শেষমেশ হাতে নাতে ধরার পড়ার জোগাড়। মুনিব পানির গ্লাসের জন্য হাত বাড়ানোর আগে মুক্তা বুইয়ে নিজের সামনের পানির গ্লাসটা বেলির দিকে ঠেলে দিলেন। বাতের দিকে একদিনে তাকিয়ে বাত মাখতে মাখতে বললেন, খাবার দাঁড়ায় খাওয়ানোর নিয়ম নাই, বৈশা খাইতে হয়। আগে ওরে বইতে দে মুনিব। মুক্তা মুইয়ার কাছে এমন প্রকাশ্যে ধরা খেয়ে কিছুটা লজ্জায় মুখ নামালো বেলি। মুনিব সত্যি সত্যি তাকে হাত ধরে বসিয়ে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে আরেক লোকমা ভাত আবার মুখের সামনে তুলে ধরল। কিন্তু বেলি অস্বস্তিতে একসার বসে রইল মূর্তির মতন। মুক্তা বুইয়া প্লেটের ভাতটুকু শেষ করে একটু থালা বাসনগুলো গুছিয়ে উঠে দাঁড়ালেন। রান্নাঘরে যেতে যেতে বললেন, খাবার শেষ করে আমার ঘরে এসো, নতুন বউরে জিনিস দিতে হয় খাবার খাইয়া। কথা শেষ করে হনহনিয়ে চলে গেলেন। বেলি অবাক, হতভম্ব। যে শাশুড়ি এত রাগী মানুষ, সেই শাশুড়ি এমন একটা দৃশ্য দেখেও কোনো হইহুল্লোড় করলেন না কেন? মুনিব বিলির মুখের সামনে ভাতের লোকমা দূরে রেখেই বলল, হা করো না কেন? কতক্ষণ ধরে বসে থাকবো? আপনি খান। আমি খাবো না, তুমি খাও। না খাইলে বইছেন কেন খাইতে? খেতে বসছি কে বললো তোমাকে? আমি খাওয়াতে বসছি। এত রান্না বান্না করে নিজে মেখে খেতে গেলে বেশি খেতে পারতে না, তাই আমি খাওয়াতে এলাম। মুনিবের কথায় বেলি বিস্মিত হলো। বাত মুখে পুরো অস্ফুট স্বরে বলল, তাই বলে আম্মার সামনে এমন করবেন? আম্মা যদি বকা দিত? মুনিব গা ছাড়া ভাবে বলল, আম্মারে তুমি চিনো না, ধীরে ধীরে চিনবে, ধৈর্য রাখো। বেলি গাড় কাত করে সম্মতি দিল। মুনিব তাকে খাইয়ে দিল ছোট বাচ্চাটির মতন যত্ন করে, যেন এত আদুরে মানুষ এই পৃথিবীতে আগে কেউ কখনো পায়নি। বেলির যে রুমে অবস্থান, সেই রুমের দক্ষিণ দিকে জানলা খুললে দেখা যায় একটি শান্ত নিবিড় দিঘি। পূর্ণিমার রাতে যে দিঘিতে ছাদের জ্যোৎস্না স্নান করে আহ্লাদে। দিঘিটির নাম চন্দ্রমল্লিকা। দিঘির জলগুলো কুচকুচে কালো, বুক থই থই জল। কালো জলেও এই দিঘি যেন সমগ্র রূপ বুকে নিয়ে বসে আছে। অদ্ভুতভাবে বেলি আজ খেয়াল করলো দিঘিটাকে। সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় দক্ষিণ দিকে জানালাটা খুলে দিয়েছিল। জানালা খুলে দিতে সুন্দর স্নিগ্ধ বাতাসে ঘরটা ভরে যায়। তখনই সে খেয়াল করে দিঘিটিকে। মনে হয় দিঘিটিতে থাকতে সেই দিঘির দিকে। দিঘির চারপাশে খোলা জঙ্গল, তাই হয়তো বাড়ির পেছনের এই দিঘিটার সাথে বাহিরের কেউ তেমন পরিচিত নয়। মুনিব ঘরে ছিল না, বিদ্যুৎ চলে যাওয়ায় বাহিরে গিয়েছিল কোনো একটা কাজে। যখন ঘরে ফিরল তখন সন্ধ্যা বেরিয়ে যাবে ভাব। ঘরে ঢুকতেই দেখে চঞ্চল বেলি দিঘির পানে মুখ করে তাকিয়ে কি যে ভাবছে উদাস চোখে। সেই চোখে চঞ্চলতা নেই, দুষ্টুমি নেই, আছে একরাশ আনমনা ভাবনা। যে ভাবনার প্রখরতা এতই বেশি যে মুনিবের ঘরে প্রবেশ করার শব্দটুকুও আমলে নিল না। কিভাবে আমার উড়নচণ্ডী? কোথায় তার মন? কেন নিল তার চঞ্চলতা শুনি? বেলির বাহিরে থাকা দৃষ্টির দেন ছুত হয়। পাশ ফিরে তাকাতে দেখে মুনিব তার গা ঘেঁষে দাঁড়িয়েছে, একদম নিকটে। বেলি মৃদু হেসে জবাব দেয়, কিছু না। মুনিব এক হাতে বেলির বাহে জড়িয়ে ধরে আর এক হাতে মেয়েটার থুতনিতে রেখে শুধায়, আমার কথা ভাবছিলে বুঝি? বেলি উত্তরে কেবল হাসে। মুনিব নিজেই তখন বাহিরের দিকে তাকায়, দিঘিটার দিকে আঙ্গুল তাক করে বললে, এই যে দেখছো দিঘিটা, ওর নাম কি জানো? বেলি উত্তর দিল, না। দিঘিটার নাম চন্দ্রমল্লিকা। ছাদের আলো এসে দিঘিটায় পড়ে বলে এই নাম রাখা হয়েছিল। আর মল্লিকা রাখার কারণ, দিঘির আশপাশ জুড়ে তখন নানান রঙের মল্লিকা ফুলের গাছ ছিল।
বিলির উৎসাহী গলায় বলল, তাই নাকি? কে রাখছিল এমন নাম? আমার দাদা। এটার নামকরণ করে আমার দাদা। শুনেছি তিনি খুব শৌখিন মানুষ ছিলেন। ফুল, জল, পাতা, আকাশ ছিল দাদার প্রথম ভালোবাসা। সবকিছু তিনি নাম রাখতে ভালোবাসতেন। তার জন্যই কি আপনিও নাম রাখেন এত? বিলির প্রশ্নের মানে বুঝল না মনিব। ভ্রু কুঞ্চিত করে বলল, কি? বিলি এবার মনিবের দিকে ঘুরল, চোখে চোখ রেখে বলল, এই যে আপনি আমারে কখনো মল্লিকা, কখনো অরুণচণ্ডী ডাকেন, কিন্তু আমার নাম তো বিলি। আপনি তো আমারও অন্য নামে ডাকেন, সেটাই কইছি। আপনিও কি নাম রাখতে ভালোবাসেন কিনা জিজ্ঞাইলাম। মনিব হাসল বিলির আগ্রহ দেখে, মাথায় হাত বুলিয়ে বলল, বিলির সমর্থক নাম মল্লিকা। আমার দাদা বেলি ফুলকে মল্লিকা ডাকতেন, সেজন্য আমিও তোমায় মল্লিকা ডাকি। আমি দাদার মতন সব কিছুর নাম রাখি না, শুধু যেগুলো যেগুলো আমি ভীষণ ভালোবাসি সেগুলোর নাম রাখি। মনিবের কথায় খানিক হাসলো বেলি। এরপর কিছুটা ঘুরে দিকের দিকে তাকিয়ে বলল, কি সুন্দর ঘ্রাণ আইতেছে। কোন বিলি ফুলের গাছ আছে দিকের লগে নাকি? হ্যাঁ আছে, গত বছর লাগিয়েছিলাম, আর দেখো এবছরই ফুল হয়ে গিয়েছে। কি সুন্দর ঘ্রাণ। একটা গোপন কথা শুনবে? বেলি আগ্রহ ভরা কণ্ঠে বলল, কি কথা? মুনিব বেলিকে সম্পূর্ণ ঘুরিয়ে বেলির কাঁধে থুতনি রেখে বলল, এই গাছ গত বছর আমি লাগিয়েছিলাম। জানো কেন লাগিয়েছিলাম? কারণ গত বছরে আমি প্রথম তোমাকে দেখি। তুমি মাঠে তোমার আব্বুর খাবার নিয়ে যাচ্ছিলে সেদিন। আমার চোখ আটকে যায় তোমার দিকে। কালো কাজল দেহ তোমাকে যে আমার কি ভীষণ সুন্দর লেগেছিল। মনে হয়েছিল এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু হতেই পারে না। তখনই ঠিক করে রেখেছিলাম, বিয়ে করলে তোমাকেই করব। বেলি স্তব্ধ নয়নে সামনের দিঘিটার দিকে তাকিয়ে থাকে। মুনিব তাকে যেভাবে ভালোবাসছে সেভাবে আদৌ কেউ তাকে কখনো ভালোবাসবে বলে তার মনে হয় না। এত ভালোবাসা পেয়েও বিলির বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মুনিবদের বাড়িতে সমস্যা হয়েছে, বিশাল বড় রকমের সমস্যা নাকি। মনিবার বেলি নিয়মানুযায়ী আজ বেলির বাবার বাড়ি গিয়েছিল। বিকেলেই মনিবের বাড়ি থেকে সংবাদ আসে, বিপদ হয়েছে বাড়িতে। উঠোনে মাদুর পেতে বসে আড্ডা দিচ্ছিল বিলির কাজিন ভাই বোন মনিব সকলে। বিলি মায়ের সাথে রান্না করেছিল। তার মাঝে মনিবের কাছে কল আসে। মনিব এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ির দিকে রওনা হয়। পাশের গ্রামে বাড়ি হওয়ায় যেতে তেমন সুবিধা নেই, কিন্তু সে বেলিকে নিল না। বলল 2 দিন থাকতে। এমনিতেই বাবা মা ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। আর কেউ না জানলেও মুনিব সেটা জানে, বুঝে। মুনিবকে এত হন্তদন্ত হয়ে যেতে দেখে বেলির বাড়ির সকলে জানতে চায় কি হয়েছে, কিন্তু মুনিব কিছু বলে না। পাশে শ্বশুর বাড়ির লোকেরা চিন্তা করবে সেই ভেবে। মুনিব ঘর থেকে তৈরি হয়ে বেরোতে বিলির মা বেলিকে রান্নাঘর থেকে ঠেলে বের করেন, জামাইকে এগিয়ে দিয়ে আসতে বলেন। কালো রঙের পাঞ্জাবিতে মুনিবকে মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। পৃথিবীতে সুন্দর আর মায়াবী মানুষ একসাথে দেখা যায় না। কারো গায়ের রং ফর্সা অথচ চেহারায় মায়া নেই, আবার কারো বা চেহারায় মায়া অথচ গায়ের রং ফর্সা নেই। অথচ মুনিবের এই দুটো বৈশিষ্ট্যই আছে। দেখতে যেমন সুন্দর সে, তেমন গায়ের রঙও ফর্সা। রাজপুত্রের মতন লাগে তাকে। কোথাও কোনো খুঁত নেই মানুষটার। বেলিদের বাড়ি থেকে বের হলেই কাঁচা রাস্তা, মাটির তৈরি রাস্তাটা এবড়ো থেবড়ো। বেলির শাড়ি পরে সেই রাস্তায় হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছিল। হুট করে মনে প্রকাশ্যে বেলির হাত জড়িয়ে ধরে সাবধানে নিজের কাছাকাছি মেয়েটাকে এনে ফিসফিস করে বলল, আমি আছি, পড়বে না, সাবধানে হাঁটো। রাস্তায় সামান্য
মাত্র লোক আসা যাওয়া করছে। সকলের চোখ গুরু গুরে হাতের বাঁধনে ওই নৈকট্যের দিকে এসে আটকাচ্ছে। তাতে হেলদোল নেই মুনিবের, কিন্তু অস্বস্তি হলো বিলির। সে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়েন, মানুষ দেখতেছে। মুনিবের যেন কথাটা গায়ে লাগলো না। সে মুঠো আরো শক্ত করে বলল, দেখুক মানুষ, আমি তো পরনারীর হাত ধরিনি, পাপও করিনি। আমার মানুষরে আমি ধরেছি, মানুষ কি বলবে শুনি। বেলি নাছরবান্দা হাতটা টানতে টানতে বলল, মানুষ বেশরম কইব, বলুক। বউকে ধরলে যদি বেশরম হতে হয় তবে আমি তাতেই রাজি। বেলি আর কিছু বলল না। লোকটার সাথে শক্তি বা কিংবা কথা কোনোটাতেই পারবে না জেনে সে চুপ হয়ে গেল। কিছু রাস্তা যেতে রিকশায় উঠল মুনিব। বেলিকে ছেড়ে যেতে যেন তার মন টানছে না, তবুও যেতে তো হবে। রিকশায় উঠে মন খারাপ করে বলল, তুমি চিন্তা করো না, কাল সকালেই আমি আসার চেষ্টা করব। আর সমস্যা মিটে যদি যায় তবে আজ রাতেই আসব। তুমি ভালো মতো খাওয়া দাওয়া করো, আর রাতে কল দিব না তোমার আব্বুর ফোনে, মোবাইলটা সাথে রেখো। বাড়ি গেলে তোমাকে একটা মোবাইল কিনে দিব, কেমন? যাও বাড়ি ফিরে, আমি আসছি, কেমন? বিলি গাড় কাত করে সম্মতি দিল। মুমিনে যেতে ইচ্ছে করে না, তবু অনিচ্ছা নিয়েই রিক্সা চালককে বলল গন্তব্য ধরতে। বিলি দাঁড়িয়ে রইল কতক্ষণ। রিক্সা চোখের দৃষ্টি সীমানা পার না হওয়া অবধি দাঁড়িয়েই রইল। মুনিবের রিক্সা চলে যেতে এসে বাড়ির দিকে হাঁটা আরম্ভ করলো। দু কদম গিয়ে উষ্টও খেলো। বাড়ির সামনে আসতে দেখলো তার মা দাঁড়িয়ে আছেন, ঠোঁটে হাসি। মেয়েকে দেখে ভদ্র মহিলা বললেন, দেখলি তো বিলি, কত ভালা ফোলা লগে তোর বিয়ে দিলাম। এমন জামাই কয়জনের কপালে থাকে ক? মায়ের কথায় হাসলো বিলি, বিদ্রুপ করে বলল, হ, অনেক ভালা বিয়ে দিছ তোমরা। তাই তো শাশুড়ি নতুন বউয়ের হাতের রান্না খাইয়া গয়না দিতে গেলে শ্বশুর তামাশা কইরা কয়, ফকিন্নিগো গলায় সোনা মানায় না। আমার মতন কালা মানুষের শৈলে সেই সোনার হার নাকি বান্দরের গলায় মুক্তার মালার মতন লাগে। কি ভাগ্য আমার বাবা, এত ভালা কপাল কারো হয় নাকি? মা গো মা, সোনায় বাইন্দে রাখা কপাল। কথা শেষ করে মাকে কিছু না বলতে দিয়ে বাড়ির ভিতরে চলে গেল বেলি। ভদ্রমহিলা মেয়ে যাওয়ার ফানে তাকিয়ে রইলেন নির্বিশেষ। বেলি শ্বশুর বাড়ির গয়না চুরির ঘটনা আর গোপন রইল না। গ্রামে গ্রামে ছড়িয়ে গেল বিকেল ফেরুতে ফেরুতে। বেলির বাবা করিম হাসান বাজারে একজনের মুখে খবরটা শুনেই হন্ততন্ত হয়ে বাড়িতে এলেন। বেলির তখন সেই উঠোনে মাদুরে বসে আছে, কথা বলছিল কিছু একটা নিয়ে। করিম হাসান বাড়িতে ঢুকে মেয়েকে বললেন, বেলি, জামাই বাড়িতে গেছে কেন, জানোস কিছু? জিজ্ঞাসিলি? কথায় ব্যস্ত থাকা সকলের ধ্যান ঘুরে করিম হাসানের দিকে এসে নিবদ্ধ হলো। বেলি ভ্রু কুঞ্চিত করে বলল, না তো, জানি না, কয় নাই তো কিছু। করিম হাসান এগিয়ে এসে বললেন, তোর শ্বশুর বাড়িতে নাকি বিরাট চুরি হয়েছে। তোকে যত গয়নাপত্র আছে সব নাকি চুরি হয়ে গেছে। বড়ি বড়ি গয়নার টিকিটাও নাই। তোর শ্বশুর তো শোকে কয়েকবার জ্ঞান হারায় লাইছে। মাদুরে বসা সকলে তাজ্জব বনে যায়। বিলিত বিচলিত ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। করিম হাসান মেয়েকে তাড়া দিয়ে বলেন, আজ তোর ওইখানে থাকা উচিত মা, উঠ, তৈরি হইয়া নে, আমি নিয়ে যাবো তোরে এখনই। জামাই তোরে যে কেন নিল না? তুই বাড়ির বউ, এই বিপদে তো তোর ওইখানে থাকা উচিত। বিলি বাবার কথায় সম্মতি দিল। বেতি ব্যস্ত পায়ে ছুটল ঘরে তৈরি হতে। পেছন পেছন এলেন বিলির মাও। মেয়ের ঘরে ঢুকে দরজা আটকে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মাকে দেখে বিলি সেদেল, কি হয়েছে? মানসুরা বেগম বিলির কাছে এসে বহু সাবধানে বললেন, গয়না ডি কই রাখছত বিলি? আম্মা, আমি হয়তো একটু ঝগড়া বেশি করি, তাই বলে তুমি আমারে চোর বানাইতে পারো না। মেয়ে রুগ্র কণ্ঠে মানসুরা বেগম কিছুটা থতমত খেলেন।
অতঃপর মেঘমন্দ স্বরে বললেন, না, আমি ভাবছিলাম হয়তো তুই রাগ কইরা ফলাইছত। এতটি গয়না আমি রাগ কইরা ফলামো? আমার এত ক্ষমতা নাকি? বেশি বিরক্তি নিয়ে বলল বেলি। মানসুরা বেগম আর জবাব দিলেন না, চুপ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেলি মায়ের যাওয়ার ফানে তাকিয়ে হতাশ শ্বাস ফেলে তৈরি হওয়ায় মনোযোগ দিল। রাত হলেও বুইয়া বাড়ির সকল ঘরে ঘরে আলো চালানো, নিদ্রার আবাসটুকু নেই কারো চোখে। এতগুলো গহনা হারানোর পর শোকে যেন পাথর হয়ে গিয়েছে মুনিবের বাবা। বিলি রান্নাঘর থেকে খাবার এনে এক এক করে টেবিলে রাখলো সাজিয়ে, তারপর সবাইকেই খেতে ডাকলো। শ্বশুরের ঘরে গেল শ্বশুর শাশুড়ি আর স্বামীকে ডাকতে। ঘরের মাঝে চুপচাপ মা বাবার সাথে বসেছিল মুনিব। বিলি দরজায় দাঁড়িয়েই বলল, মা, খাওয়ান বাড়ছি, খাইতে আসেন। মুক্তা বুইয়া স্বামীর পায়ে তেল মালিশ করছিলেন। বিলির কণ্ঠ পেতে সকলের দৃষ্টি গিয়ে আটকালো দরজায়। জামাল বুইয়া তো চোখ মিলিয়েই ওকে দেখে খ্যাক খ্যাক করে উঠলেন। ও আমার ঘরের সামনে কি করে? ওরে যাইতে বলো মুক্তা। বাড়িতে বউ তুলতে না তুলতে এত বড় সর্বনাশ হইল আমার। ওর লগে কুফা আসলো আমার বাড়ি ডায়। মুনিব বাবার আক্রোশের তীব্র প্রতিবাদ করে বলল, আব্বা, ওর সাথে আপনি ভালোভাবে কথা বলতে পারলে বলবেন, নয়তো বলার দরকার নেই। সব ব্যাপারে আপনি এমন বাড়াবাড়ি করতে পারেন না। দেখছো দেখছো, আমার নিজের ছেলে নাকি আমার লগে এমন আচরণ করতে পারে। বাপের প্রতি ওর কোনো টান নাই। 2 দিনের বউয়ের লাইগা যেন দুনিয়া আটকাই যাইতেছে। 2 দিনের বউ হোক আর 1 দিনের, কথা তো দিয়েছে চিরজীবন পাশে থাকার। আপনার আচরণ ঠিক করেন আব্বা। ঠিক করবো না? কি করবা তুমি? হ্যাঁ? এবার বেলি দরজায় দাঁড়িয়েই উত্তর দিল, হ্যাঁ আর কি করব, করতেছে তো উপরালা। আমার গয়না দেওয়ানোর সময় কইছিলেন না এই গয়না আমার শরীরে মানাইব না? এখন সুরের হাতে মানাইতেছে না? এক্কেরে ঠিক কাম হইছে। মানুষেরে ছোট কইরা কথা কইলে তার নিজের উপরে ফিরে আহে, বুঝছেন? বেলির কথা যেন আগুনে ঘি ডালার মতন কাজ করল। জামান বুইয়া আরও রেগে গেলেন, মুহূর্তে চেঁচিয়ে বাড়ি মাথায় করলেন। তিনি তাজ্জব হয়ে যাচ্ছেন রীতিমতো নতুন বউয়ের কথা শুনে। বাড়ির এতগুলো গয়না চুরি হলো, অথচ মেয়েটার মনে কোনো হা হুতাশ নেই, বলে কিনা ঠিক হয়েছে। অবস্থা বেগতিক দেখে মুনিব তাড়াতাড়ি ভিলিকে নিয়ে চলে এলো সেখান থেকে। বাবার শরীর এমনিতেই খারাপ হয়ে গিয়েছে, পরে চেঁচামেচিতে আরও খারাপ হয়ে গেলে সমস্যা। এমনিতেই একটা স্ট্রোক করে ফেলেছেন মানুষটা কিছুদিন আগে। আজকে অতিরিক্ত উত্তেজিত হয়ে আর একটা স্ট্রোক করলে জীবন ঝুঁকিতে পড়ে যাবে। রাত তখন ভালোই হয়েছে, যার যার ঘরে ঘুমিয়ে আছে সকলে, কেবল সজাগ বিলি। আজও দক্ষিণ দিকের জানালাটা মেলে দিঘির সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছে। বাড়িতে আজও বিদ্যুৎ নেই। রাত হলেই বিদ্যুৎ থাকে না ইদানিং। অতিরিক্ত গরম কিংবা বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। বাহিরের মৃদুমন্দ বাতাস এসে গায়ে লাগছে। একদারে কতক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর পানি খাওয়ার জন্য গেল ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যেতেই দেখলো কাজের মহিলাটি সজাগ, চা বসিয়েছেন চুলাতে, হয়তো তার শাশুড়ির জন্য। ভদ্রমহিলা আবার চা খেতে পছন্দ করেন। নতুন বউ ঘুমান নাই এখনো? ফরিদা বিবির কথায় রান্নাঘরের দরজায় তাকালো বিলি। পানির গ্লাসটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, না, ঘুমাইলে কি আর পানি খাইতে আসতে পারতাম? ফরিদা বিবি হাসলেন নতুন বউয়ের কথায়। রান্নাঘর থেকে আর একটু এগিয়ে এসে বিলির কাছাকাছি দাঁড়ালেন। কিছুটা ফিসফিসিয়ে বললেন, জানেন আজ কি হয়েছে? আপনি তো বাড়িতে ছিলেন না। বড় বউ আপনার নামে কি কইছে জানেন? বেলি ভ্রু কুঁচকাল, মাথা নাড়িয়ে জিজ্ঞেস করলো, কি কইছে? ফরিদা বিবি সাবধানী কণ্ঠে বললেন, গয়না চুরির কথা ছড়ায় জানার পর বড় বউ কয় গয়না নাকি আপনি নিছেন, কারণ এর আগে কখনো এই বাড়িতে চুরি হয়নি, আপনি আহনের পর হয়েছে।
তাই এর সন্দেহ আপনিই কান্দা করছেন। ফরিদা বিবির কথায় ফুঁসে উঠল বেলি। কি? হ্যাঁ, এত বড় কথাটা বলছে? সত্যি? খোদার কসম নতুন বউ? হ্যাঁ বলছে। পরে মনিব বাপজান আয়সা এডি শূন্য অনেক চিল্লাফাল্লা করছে। হের লাগিয়েই তো কেউ আর কিছু কয় নাই আপনারে, না হইলে এতক্ষণে আপনারে ছিঁড়া ফেলত। বেলি হাসলো, ঠোঁট বাঁকিয়ে বলল, আমিও ছিঁড়তে জানি। কথা শেষ করে ঘরে চলে গেল সে। মনিব তখনও ঘুমোচ্ছে, অথচ বেলি জেগে রইল নিশি। ঠান্ডা বাতাসে ঘর ভরে গেল, অথচ কোনো এক চিন্তায় ঘুম এলো না বেলির। বাড়ির মেহমান তেমন আর নেই। গয়না চুরির হওয়ার পরের দিনে প্রায় সকলে চলে গিয়েছে। কেবল ফুফি শাশুড়ি আর ওনার মেয়ে কণিকা রয়ে গিয়েছে। জামাল ভূঁইয়া 2 দিনেই যেন গহনা হারানোর শোকে কুঁজো হয়ে গিয়েছেন। তবে বেলিকে দেখলে তার যথারীতি আক্রোশ ছড়া অব্যাহত আছে। সকালে খাবার টেবিলে বসেছে সকলে, কেবল মনিব আর বেলি বাদে। বেলি সবাইকে খাবার দিচ্ছে, আর মনিব দাঁড়িয়ে আছে অকারণ। জামাল ভূঁইয়া খেতে খেতে বললেন, তোমার কি হয়েছে? সবার লাগে খাইতো বও না কেন? নতুন কইরা নিয়ম বানাইছ নাকি? মনিব অকপটে বলল, খিদে নেই। খিদা লাগবো না কেন? প্রতিবেলা এক কথা কও, কাহিনী কি? যেহেতু এক কথাই বলি, তার মানে কাহিনী তো আছে কিছু একটা, যা আপনাদের বলা যাবে না। তাহলে শুধু শুধু জিজ্ঞেস করার কি আছে? এবার মনিবের ফুফু তানু ভূঁইয়া খোঁচা মেরে বললেন, কাহিনী তুই না কইল কি হইছে? আমরা কি জানি না লাগে? বউ পাগল এতই হইছ যখন বউরে ছাড়া খাইতে পারস না। ফুফুর মুখে কোনো কালে লাগাম ছিল না, তা জানে মনিব। তাই কিছুটা রাগান্বিত চোখে ফুফুর দিকে তাকালো। কণিকা নিজের মায়ের আচরণে বিরক্ত হয়ে বলল, আহা আম্মা, এত কথা কেন বলতে হবে তোমার? তানু ভূঁইয়া মেয়েকে ধমক দিয়ে বললেন, কমুই তো, আমি তো মিছা কিছু কই নেই, তুই চুপ থাক। সত্যই কইছেন ফুফু, কিন্তু আপনারে তো কেউ সত্য কইতে কয় নাই এইখানে। আর সেদিন দেখলাম ফুফা আপনার লাইগা খাওনের টেবিলে অপেক্ষা করতেছিল, মাছের অর্ধেক টুকরা রাইখা দিছিল। আপনার বাতের ব্যথা বাড়বো দেখে নিজে মরা ছাইড়ে আপনারে বইতে দিছিল। ফুফার ভালোবাসা আপনি যে নিতেছেন, আমরা কি কিছু কইছি কখনো? তাইলে আপনি কেন এত কথা কইবেন? বুঝান আমারে। বেলির মোক্ষম সময়ে মোক্ষম কথায় চুপ করে গেলেন তানু ভূঁইয়া। মনিব হাসলো চাপা হাসি, ব্রু নাচিয়ে বলল, ফুফি, এজন্য বলি এত কথা সব সময় বলবেন না, বেলির সামনে তো নাই। মনিবের বউকে এত আশকারা দেওয়া যেন মানতে পারল না সামিলে। তাচ্ছিল্য করে বলল, বাপরে, যেমনে বউরে মাথা তুলো মনে হয় বউ না যেন সিন্নি। তাতে আপনার বড় ঝলে, তাই না আপা? বেলির টিটকারিতে রেগে গেল সামিলি। ধমকে বলল, তুমি আমার লগে এমন কইরা কথা কইবে না, বইলা দিলাম। তাইলে আপনিও হুদায় খোঁচাই দিয়েন না, খোঁচা দিলে খোঁচা খাইতেই হবে। জামাল ভূঁইয়া এবার পুরো ঘর কাঁপিয়ে ধমকে উঠলেন, একটা কথা বলা যায় না আজকাল এই ঘরে, কি একটা বউ যে এলো, এর সোফায় শেষ হয় না। বেলি মুখ বেংসে দিল, আরো কিছু বলতো, কিন্তু মনিবের ইশারায় চুপ করে গেল। তাছাড়া এমনিতেও তার ঝগড়ার মন নেই। সবাই খেয়ে উঠতে খেতে বসলো মনিব। মুখ চোখ বন্ধ অন্ধকার করে তাকে খাবার দিতে লাগলো বেলি। মেয়েটা যে রাগ করে আছে তা বুঝতে বাকি নেই মনিবের। তাই সে বেলির ডান হাতটা টেনে ধরল, মৃদু স্বরে বলল, রাগ করেছ? বেলি টেনে হাতটা ছাড়িয়ে নিল, কণ্ঠ বার করে বলল, না, রাগ করবো কেন? খুশি হইছি। আপনার আব্বা কইল আমি নাকি সোফা করি, তা আমি খুশি হমু না? এমন একটা কথা হইন না। আব্বা ভালো হোক, তারপর তুমি তার কথার উত্তর দিয়ে দিও,
কেমন? এখন তো আব্বুর শরীরটা একটু খারাপ, তাকে উত্তেজিত করা যাবে না, না হয় সমস্যা হবে। বেলি আর কথা বলল না, মুখ ফুলিয়েই রাখল। মুনিব খাবার নিয়ে মুখের সামনে ধরতেই মুখ ফিরিয়ে নিল। মুনিব হাত ধরে টেনে বসিয়ে খাবার ফুঁড়ে দিল মেয়েটার মুখে। মাথায় হাত বুলিয়ে বলল, রাগ করো না, আজ বিকেলে তোমাকে মেলা ঘুরতে নিয়ে যাব, কেমন? এবার বোধ হয় রাগ পড়ল বেলির। মুখের খাবার চিবুতে চিবুতে থাকা বলল, সত্যি? একদম সত্যি। পুরো বাড়ি ঘুমে নিমগ্ন। হুট করে চেঁচামেচির শব্দে কান খাড়া হলো মুনিবের। সজাগ হয়ে দেখলো এই রাতে বেলি তার পাশে নেই। ড্রয়িং রুম থেকে তাহলে নিশ্চয়ই মেয়েটাই চেঁচাচ্ছে। মুনিব আর 7-5 না ভেবে ছুটে গেল। বেলি টেবিলের সাথে দাঁড়িয়ে কাঁপছে। মুনিব যেতে জড়িয়ে ধরল তাকে। ততক্ষণে সজাগ হয়ে গিয়েছে সকলে। বাহির থেকে ছুটে আসতে দেখা গেল ফরিদা বিবিকে, হাতে মোটা লাঠি। মুনিব ভ্রু কুঞ্চিত করে শুধালো, কি হয়েছে, কি হয়েছে? বেলি তখনও কাঁপছে। ফরিদা বিবি কপালে ঘাম মুছতে মুছতে বললেন, চোর আইছিল মনে হয়। ঘুম থেকে উঠে দেখি বহনের রুমে কেডা জানি ফিসফিস করে। আমি জিগাইলাম কে, কোনো জবাব আইল না। এরপরেই দেখলাম বড় বউয়ের দরজায় শব্দ হইল, আর ছোট বউ দৌড়াই আসিয়া চিৎকার দিল ভয়ে। জামাল বইয়ের কপালে ঘাড়ো বাজ পড়ল। ওনার বাড়িতে চোর আসছে, আজকাল ব্যাপারটা যেন হজম হলো না। বড় বউয়ের রুমের দরজার দিকে তাকিয়ে দেখলেন দরজা আটকানো, কিন্তু দরজার সামনে ফাইন ছাপ রয়েছে কারো। বড় বউ এত বেশি ঘুমে নিমজ্জিত ছিল যে তার দরজায় পরপর অনেকগুলো কষাঘাত করার পর সে দরজা খুলল। ঘুমে ডুলুম হলো অবস্থা, টেনে চোখ মেলে রাখতে পারছে না। জামান বুইয়া ধমকে উঠলেন সামিলিকে, কি ঘুমাও তুমি? হ্যাঁ, বাড়িতে চোর পড়লো নাকি ডাকাত পড়লো, কোনো খবরই নেই তোমার? সামিলির ঘুমে বিভ্রান্ত মস্তিষ্ক অস্ফুট স্বরে বলল, চোর আইছিল আবার? চোখ খুললেই দেখো তোমার ঘরের সামনে চোর তার চিহ্ন রাইখা গেছে। সামিলি ঘুমে নিভে আসা চোখ জোড়াকে টান টান করে ফ্লোরের দিকে তাকালো। ফাইন সাফ স্পষ্ট ফ্লোরে। চমকে গেল সে। ঘুম এবার ফালালো বোধ হয়। দেখা গেল আতঙ্ক তার মুখে। আতকে উঠে বলল, কখন আইছিল চোর? আল্লাহ, ভাগ্যটা বালা, দরজা আটকাইয়া আজকে ঘুমাইছিলাম। বেলি তখনও মুনিবের বুকের কোনায় লেপ্টে আছে। জামাল বুইয়া সামিলের দিকে গাঢ় সন্দেহ নিয়ে তাকালো। তার যেন বারবার মনে হতে লাগলো সামিলের এই চোখ টেনে আসা ঘুমটা নেহাতে নাটকীয়, কিন্তু সেটা প্রকাশ করলেন না, বরং গম্ভীর কণ্ঠে বললেন, তালেব যতদিন না আসবো তোমার সাথে ফরিদা বিবি ঘুমাইব, তার সঙ্গে নিয়ে আজ থেকে ঘুমাইবা। শ্বশুরের আদেশ পছন্দ হলো না যেন সামিলের। সে কপাল কুঁচকে বলল, কেন? আমি কইছি তাই। তালেব বিদেশ থেকে আইলে ফরিদা বিবি আবার নিজের জায়গায় ঘুমাইব। না আব্বা, আপনি তো জানেন অন্য কারো লগে আমি ঘুমাইতে পারি না। ঘুমাইতে হইব এখন, বাড়িতে যা কীর্তিকলাপ শুরু হয়েছে। তোমারে তো একলা রুমে আর দেওয়া যাইব না। একলা মাইয়া মানুষের রুমে চোরও যদি ঢুকে কি খারাপ হইবে ব্যাপারটা ভাবছো একবার? আর কোনো কথা হইব না। শ্বশুরের সিদ্ধান্ত অপছন্দ হলো সামিলির, কিন্তু জামাল বুইয়া তাতে আশকারা দিলেন না, বরং ফরিদা বিবিকে নির্দেশ দিলেন, তুমি আজ থেকে বড় বউয়ের সাথে ঘুমাইবা, কান সজাগ রাখবা, কে কি করে, কে আসে কে যায় আমারে জানাইবা। জামাল বুইয়ার শেষ কথায় ইঙ্গিত ছিল যা অন্য কেউ তেমন বুঝতে না পারলেও মুনিব
বুঝল ঠিক, কিন্তু বেলির সামনে সেই ইঙ্গিত নিয়ে কথা বললে খারাপ প্রভাব পড়বে বলে সে বুঝেও চুপ থাকে। দক্ষিণ দিকে জানালা ঘেঁষে সূর্যের আভা এসে পড়ছে কোনাকুনি খাটে। বেলির কৃষ্ণাত মুখমণ্ডলে সেই আলো দেখাচ্ছে আধ্যাত্মিক সুন্দর সুন্দর সুচালো ভ্রুজোড়া, সাথে চোখের অত্যাধিক বড় বড় পাপড়ি যুগল, যেন বেলির পুরো মুখের সৌন্দর্যতা বর্ধনে একাই ভূমিকা পালন করছে। মুনিব হাত মুখ ধুয়ে সবে বের হয়েছে। সারা রাত ঘুম না হওয়ায় চোখ জোড়া ফুলে লাল হয়ে আছে। শেষ রাতের দিকে বেলির যে ঘা কাঁপিয়ে জ্বর এলো, এরপর কি আর ঘুমিয়ে থাকা যায়? জলপট্টি দেওয়া, শরীর মুছিয়ে দেওয়া সব করেছে একা হাতে। ঘরে ঢুকতে রৌদ্রস্নানে মুখরিত ঘুমন্ত বেলিকে দেখে সারা রাতের ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল মুনিবের। এত শান্ত কোমল মুখখানি পৃথিবীর সবটুকু শান্তি যেন ধারণ করে আছে। মুনিব গিয়ে রোদের বরাবর দাঁড়ালো। অতিরিক্ত রোদে মেয়েটার ঘুমে ব্যাঘাত ঘটছে বিদায় সে জানালা আটকে দিল। পুরো রুম জুড়ে আধো অন্ধকার নেমে এলো নীরবেই। মুনিব গিয়ে আলগোছে বেলির কপালে হাত ছোঁয়ালো। জ্বর কমেছে অনেকটা। কাল রাতে এত বেশি ভয় পেয়েছে যে মেয়েটা জ্বরে উঠে গিয়েছে। কপালের হাত গাল স্পর্শ করলো, তারপর আঙ্গুলি স্পর্শ করলো রুক্ষ ঠোঁটগুলো, যেন কত বছরের পিপাসায় ক্লান্ত এই ঠোঁটজোড়া। মুনিবের স্বাদ জাগলো একবার পিপাসা মোচনের, কিন্তু মেয়েটার ঘুম ভেঙে যাবে বলে সে নিজেকে সংযত রাখলো। মাথায় ফরফর কয়েকবার হাত বুলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। যাওয়ার আগে দরজাটা টেনে দিতে ভুলল না। খাবার টেবিলে সকলেই সকালের খাবারের জন্য একত্রিত হয়েছে। সামিলি খাবার এগিয়ে পিছিয়ে দিচ্ছে, সাথে ফরিদা বিবি সাহায্য করছেন। মুনিবকে দেখে মুক্তা বুইয়া প্রথমে প্রশ্ন করলেন, ছোট বউ কই, উঠে নাই আজ? মুনিব মাথা নাড়ালো। টেবিলে বসতে বসতে বলল, না, জ্বর এসেছে, সারা রাত ঘুমায়নি, তাই এখন ঘুমাচ্ছে। বিচলিত হলেন মুক্তা বুইয়া, ভ্রু কুঞ্চিত করে বললেন, জ্বর? মাঝরাতেও না ভালো দেখলাম। হ্যাঁ, হয়তো ভয় পেয়েছিল রাতে, তাই জ্বরটা এসেছে। কি যে শুরু হইল বাড়িটাতে। ভুঁইয়া বাড়িতে কখনো চোর পা রাখার সাহস করতে পারে নাই। এই এলাকার কারো এত কলিজা নাই, কিন্তু কয়েকদিন ধইরা হে ভুঁইয়া বাড়িত কিনা চোর ঢুকতাছে। আবার কেমন ডর ডর লাগতাছে। ভয়ে নাই। আপনি কিছু ভাবেন না কি করবেন? মুনিবের ফুফু তানু ভুঁইয়ার কথায় মাথা নাড়ালেন জামাল ভুঁইয়া। কি যেন ভাবতে ভাবতেও কঠিন হয়ে এলো তার মুখ চোখ। নিরানন্দ স্বরে বললেন, দেহি কি করা যায়। কিছু না, কিছু তো করতেই হইব। এমন সুর কি এর আগে কখনো আইছিল এই বাড়িত? জামাল ভুঁইয়া উত্তর দেয়, না। মুখটা কেমন শুকিয়ে যায়, কোনো ভাব নাই। কিছু হয়তো বাসতে থাকে চোখের পর্দায়, যা বলতে পারেন না, অথচ অন্তরে রাখলেও ব্যথা হয়। খাবার দাবার শেষ হতে বাবার ঘরে এলো মুনিব। জামাল ভুঁইয়া তখন মোটা খাতায় ব্যবসায়ের হিসাব করছেন। ছেলেকে ঘরে প্রবেশ করতে দেখে খাতাটা বন্ধ করে দিলেন। রাজবাড়ি কণ্ঠে বললেন, কিছু বলবা? মুনিব এসে কাঠের টুলটায় বসল। তির্যক চোখে তাকিয়ে রইল বাবার দিকে। মনে যেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, তা আদৌ বাবাকে বলা কতটুকু যুক্তিসঙ্গত হবে তাই ভাবছে ভেতর ভেতর। জামাল ভুঁইয়া বললেন, কি কথা কইতে এত সময় নিতাছ? মুনিব এবার আর সংশয় ধরে রাখল না, কিছুটা বিব্রত কণ্ঠেই বলল, আব্বা, আপনার কি মনে হয় চুরির ব্যাপারটা আসলে কি? জামাল ভুঁইয়ার চোখের চিকন গ্লাসের চশমা ছিল। ব্যবসায়ের হিসেব কষতে নিলে তিনি চশমা ব্যবহার করেন। আজও সেই সূত্রে চোখের দিয়েছিলেন। সেই চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন, চুরি ব্যাপার কি হইব? চুরি তো চুরি নাকি? মুনিব চাচার বাবার চতুরতা সম্পর্কে অবগত, তাই বাবার কথা ঘোরানোর এমন পারদর্শিতায়
মোটেও বিচলিত কিংবা উত্তেজিত হলো না। ঠায় বসে থেকে বলল, ভাবিকে সন্দেহ করার কারণ কি? ছেলের কথা এবার জামাল ভুঁইয়া নড়ে চড়ে বসলেন। কপালে পড়ল 3 বাজ। সন্দেহ করি? করেন না বলছেন? মুনিব যে একেবারেই ভাবার মতন চতুর হয়েছে তা জানেন জামাল ভুঁইয়া। তাই আর কথাকে ঘুরিয়ে নয়ছে না করেই বললেন, তালেব দেশে নাই 2.5 বছর। বড় বউয়ের বয়স মাত্র 23। এই বয়সে তার স্বামী দূরে থাকাটা হয়তো তার জীবনে পাপ করার বড় কারণ হইয়া দাঁড়াইতেছে, তাই না? বিনা কারণে সন্দেহ করাটা অমূলক নয় কি? জামাল ভুঁইয়া ছেলের প্রশ্নে মাথা দুলালেন। আলগোছে খাট থেকে নেমে জানালা বরাবর দাঁড়ালেন। বললেন, বহু বছর আগে এমন ঘটনা এই বাড়িতে ঘটেছিল। তুমি তো জানো সেইটা নাকি? সবসময় এক ঘটনাই বারবার ঘটবে তেমনটা তো না। মুনিব, আজ সকালে তোমার জিলহজ চাচা আসছিল, জানো সেইটা? হুট করে কথার প্রসঙ্গ 90 ডিগ্রি ঘুরে যেতে মুনিব অবাক হলো। সুর টেনে বলল, তো গত কয়েকদিন যাবৎ তোমার চাচা রাতে আমাদের বাড়িতে একটা ছেলেকে ঢুকতে দেখেছেন। প্রথমে ভাবছিলেন তুমি হইবা, বা বাড়িতে কত মেহমান, একজন না একজন হইব। কিন্তু কাল রাইতে দেখছে একজন কেউ ছেলেটার বাড়িতে ঢুকাইতেছে। মেয়েলি অবয়ব ছিল, অন্ধকারে মুখ দেখে নাই তোমার চাচা। কিন্তু কয়েকবার ডাকাডাকি কইরা জিজ্ঞেস করছে, কিন্তু কোনো সাড়া দেয়নি। চোরকে কেউ নিজে যেছে বাড়িতে আনবো বইলা তোমার মনে হয়? মুনিব বাবার কথায় হতভম্ব হয়ে গেল। মাথা ঘুরাতে লাগলো তার। মনের মাঝে যে কথাটা জাগ্রত হলো সেই চরিত্রের সাথে ভাবির চরিত্র মেলাতে বড় খারাপ লাগছে তার। সে বিমর্ষ মনে বলল, আপনি যা ভাবছেন তা আদৌ সম্ভব? সম্ভব কিনা জানি না, কিন্তু অসম্ভবত না, তুমিই কও। মুনিব আনমনে মাথা নাড়ালো, আর কিছু বলার মতন শব্দ পেল না। বেলিকে নিয়ে যদিও আগের দিন মেলা ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। তাই আজ মুনিব ঠিক করলো বেলিকে নিয়ে ঘুরতে যাবে। শুধু বেলি নয়, সাথে ভাবি এবং কণিকাও যাবে। বেলির জ্বরটা নেমেছে, মুখ চোখ শুকিয়ে গিয়েছে অনেকটা একদিনের জ্বরে। বেলির শাশুড়ি বেলিকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিলেন, মাথা ভর্তি চুলগুলোকে সুন্দর করে বেঁধে দিলেন। শাশুড়ির এমন যত্নে মুগ্ধ হলো বেলি। হেসে বলল, আজ সূর্য কোন দিকে উঠছে কোন তো আম্মা? মুক্তা বুইয়া তখন চুলের শেষ অংশের বিনিখানি করছিলেন। ছেলের বউয়ের কথায় ভ্রু কুঞ্চিত করে বললেন, কেন? এই যে আপনি এত যত্ন আত্মি করতেছেন, এই যত্ন আমার ভাগ্যে আছে, ভাবতেই পারতেছি না। মুক্তা বুইয়া চোখ রাঙালেন। বেলিকে মিশে মিশে শাসিয়ে বললেন, এত কথা একদম কইবা না। শুধু শুধু মানুষরে খোঁচা দাও কেন? আহ, শুধু শুধু খোঁচা দিছি না, কারণে তা আপনি ভালোই জানেন। মুক্তা বুইয়া আর কথা বললেন না। মেয়েটা এত মুখের উপর কথা বলে, কোনো কিছু মানে না। আকাশে সূর্য তখন ডুলে পড়েছে নিজ ভঙ্গিমায়। আলো আধারের মিশেলে অপূর্ব এক আকাশ বুক ফুলিয়ে যেন দাঁড়িয়ে আছে মাথার উপর। বেলিরা মেলাতে এসে প্রত্যেকেই যেন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। চারপাশে এত আলোকসজ্জা, এত সুন্দর সুন্দর জিনিস, যেন কোনো আনন্দের বাজার এটা। মুনিব পরিচিত একজনের সাথে কথা বলে আসতেই দেখলো বেলি আশেপাশে নেই। ভাবি আর কণিকা মাটির জিনিসপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে জিনিসপত্র দেখছে। মুনিব আশেপাশে চোখ বুলাতে খেয়াল করলো বেলি একটা দোকানের পেছনে দাঁড়িয়ে আছে। মুনিব সেখানে যেতেই দেখলো একটা ছেলে দ্রুত বেগে ছুটে যাচ্ছে। আচমকা মুনিবকে দেখে যেন ভূত দেখার মতন চমকে উঠল বেলি। আর তার চমকে ওঠাটা এতই অস্বাভাবিক ছিল যে মুনিবের চোখে লেগে গেল। সে অবাক স্বরে বলল, তুমি এখানে কেন?
কে ছিল ছেলেটা? তোমার পরিচিত? মনিবের পরপর প্রশ্নে চুপ হয়ে গেল বেলি। থতমত খেয়ে আছে। তার মাঝে বেলির হাতে এক মুঠ ছুরি নজরে এলো মনিবের। ছুরিগুলো ছো মেরে নিজের কাছে নিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এগুলো কে দিয়েছে তোমাকে? কার থেকে নিয়েছ? বেলির মুখটা এটুকু হয়ে এলো ভয়ে, কথা বেরোচ্ছে না। তবু অস্ফুট স্বরে বলল, ওই ছেলেটা দিয়েছে। মনিব কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলল, ওই ছেলে দিয়েছে? কেন? কে হয় তোমার? বেলি মাটির দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আমি তো চিনি না। আমারও হুট করে এখানে ডাইকা আইনা কইল বড় বাবিরে ছুরিডি দিতাম, আর কাউরে যেন না কই। এরপরেই তো আমি কিছু কওয়ার আগে দৌড়াই গেলুগা। ছাদে আচারের বয়াম রোদে দিয়েছেন মুক্তা ভইয়া। আচার রোদে দিলে দীর্ঘদিন ভালো থাকে, তাই তিনি রোদ উঠলে আচার শুকাতে দেন ছাদে। তাছাড়া বৃষ্টির মৌসুম, সবসময় রোদ পাওয়া যায় না। যখনই রোদ উঠে তখনই রোদের সঠিক ব্যবহার করা উচিত বলে তিনি মনে করেন। মুক্তা বইয়া আচার রোদে দিতে দিতেই বেলি উড়নছন্ডির মতন হাজির হয়। উস্কো খুস্কো চুলগুলো খোলা, উদাস বাতাসে উঠছে মৃদু মৃদু। শাড়িটাও ঠিক মতন পরনে নেই, কোনা দিয়ে ফেট দেখা যাচ্ছে সামান্য। মুক্তা বইয়া ভ্রু কুঞ্চিত করলেন পুত্রবধূর এমন বেহাল দশায়। এ কি অবস্থা, তুমি ঘুমাও নাই? বেলি শাশুড়ির দিকে আর চোখে তাকালো, ঠোঁট উল্টো বলল, দুপুরে আমার ঘুম হইতে চায় না। আগে তো দুপুরে কখনোই ঘুমাইতাম না, সেই অভ্যাস যায় নাই। মুক্তা বইয়া ছেলে বউয়ের দিকে নিবিড় পায়ে এগিয়ে এলেন, কোমরে হাত রেখে বললেন, না ঘুমাইয়া কি করতা? কেন, পথে পথে হাঁটতাম আর দেখতাম কারো বাড়ির আম পাকছে কিনা, কারো বাড়ির গাছে জাম ধরছে কিনা। মানুষের বাড়ির আম জাম দিয়া তোমার কি কাম আছিল? শাশুড়ির প্রশ্নে লাজুক হাসল বেলি। কাপড়ের আঁচলে আঙ্গুল ফেঁচাতে ফেঁচাতে বলল, লুকাইয়া সেই গাছ থেকে উইগুলা ফাইরা আনতাম, তারপর খাইতাম। বেলির লজ্জা পাওয়ার ভঙ্গিতে হেসে ফেললেন মুক্তা বইয়া। বেলির কাছাকাছি এসে মাথায় হাত বুলালেন মেয়েটারে। এই ছেলের বউকে দেখলে তার ভীষণ মায়া মায়া লাগে। কন্যা সন্তান তার ভীষণ পছন্দের ছিল, যদি সৃষ্টিকর্তা তাকে কন্যা দেননি। ভেবেছিলেন ছেলের বউদেরকে নিজের মেয়ের মতন রাখবেন, কিন্তু বড় বউ আসতেই তার সেই ধারণা বদলে গেল। বড়লোক বাপের মেয়ে ছিল বড় বউ, তেমন করে কারোর সাথে মিশতে চাইতো না। আলাদা আলাদা থাকতেই যেন তার ভীষণ ভালো লাগে। তাই আগ বাড়িয়ে মুক্তা বইয়ার আর মেয়ে পাওয়া হলো না। কিন্তু ছোট বউ সে আফসোস গুছিয়ে দিল যেন। প্রথম যেদিন এলো সেদিনে পুরো বাড়িতে অবিশ্বাস্যকর চঞ্চলতা ছড়িয়ে পড়ল। মেয়েটাকে একটু বেয়াদব লেগেছিল যদিও, কিন্তু দিনে দিনে বড় কাছের হয়ে যাচ্ছে মেয়েটা, বড় মায়া পড়ে যাচ্ছে। লুকাইয়া খাওয়া ছুরি জানো না? শাশুড়ির প্রশ্নে বেলি চোখ গোল গোল করে তাকালো, গাল ফুলিয়ে বলল, কে কইল চুরি? শৈশবের সব কিছুই আনন্দ, স্মৃতি আর সুখ, কোনো কিছুই চুরি না। বাপরে, এত জ্ঞানী কথাও জানো তুমি? ভাবছিলাম তো বাসর ঘরের গান ছাড়া তেমন কিছু জানো না হয়তো। শাশুড়ির ঠেস মারা কথায় বেলির গোল গোল চোখ লজ্জায় নিবু নিবু হয়ে গেল। দৃষ্টি ঘুরিয়ে ফেলল দ্রুত, দাঁত দিয়ে নখ কেটে পরিস্থিতি হালকা করতে চাইল। মুক্তা বইয়া ছেলের বউয়ের জব্দ হওয়া মুখমণ্ডল দেখে হেসে কুটি কুটি। বেলিও কতক্ষণ হাঁসফাঁস করে পর মুহূর্তে হেসে দিল। তাদের মধ্যে কথোপকথন গাঢ় হলো। মুক্তা বইয়া ছেলের বউকে বসিয়ে মাথায় তেল দিতেও শুরু করে দিলেন, সাথে কত গপ্প। দুপুরের রোদও নিভে এসেছে। ততক্ষণে বাতাসের বেগ বেড়েছে কিছুটা। ঠান্ডা বাতাসে আড্ডা জমে গেল আরো। দুজনের সুখের কথা, শোকের কথা দুজনকে বলতে লাগলো বন্ধুর মতন। আড্ডার এক সময় মুক্তা বইয়া হুট করে বেলিকে বললেন, একটা কথা সত্যি কইরা বলবা? বেলি বসেছিল সোজা মুখ করে, পেছনে বসে মুক্তা বইয়া তেল দিয়ে দিচ্ছিলেন।
শাশুড়ির কথায় বেলি শাশুড়ির মুখের দিকে তাকালো, মাথা নাড়িয়ে বলল, কি? বড় বউরে বলে সেদিন মেলায় একজন চুড়ি দিয়ে গেছিল, এটা সত্যি? বেলি হয়তো এই প্রশ্নটা আশা করেনি, তাই কিছুটা থতমত খেয়ে গেল। তার উপর সেদিন মনিব বলেছিল এই চুরির কথাটা বাড়ির কেউ যেন না জানে। তাহলে মা জানলেন কি করে? তা ভেবে ভেবে মাথা ব্যথা হয়ে গেল তার। মুখটা শুকিয়ে ছোট হয়ে গেল। আমতা আমতা করতে লাগলো বারংবার। মুক্তা বুইয়া ভরসা দিলেন, আশ্বস্ত কণ্ঠে বললেন, আমারে কও, আমারে কইলি কিচ্ছু হইব না। বেলি ভরসা পেল না, তবুও মনিবের কথা অমান্য করার সাহস পেল না। মুক্তা বুইয়া ছেলে বউকে চুপ করে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। হতাশ কণ্ঠে বললেন, বড় বউরে বাড়িতে আনছি 3 বছর। বিয়ের কয়েক মাস পরে আমার পোলাটা বিদেশ গেল গা। অল্প বয়সী মাইয়া, স্বামীর সাথে সোহাগ বাড়ার আগেই স্বামীর সাথে দূরত্ব বাড়ল। কিন্তু তাই বইলা সে বাহিরে কারোর সাথে এমন সম্পর্ক করব তা মন মানতে চায় না। তোমার শ্বশুর যখন কইল, আমার তো পায়ের নিচ থেকে মাটি সইরা গেল। মাইয়াটা উগ্র মেজাজি, রাগী, কটু কথা কয়, সব মানছে, কিন্তু তাই বইলা চরিত্রের সমস্যা। এখন হাতে নাতে ধরতে না পারলে তো জিজ্ঞাসা করাও যায় না, কোন কথা কেমনে ঘুরাই ফেলবো কওয়া যায় না। যে ছালাক এই মাইয়া। শাশুড়ির এমন হাপিত্যেশ দেখে বেলি চুপ করে থাকে, তাও মন খারাপ হয় ভীষণ। বেলির অবেলায় শুয়ে আছে বিছানায়, রুম অন্ধকার। মনিব বাহির থেকে এসে অন্ধকার রুমটা দেখে অবাক হয়ে গিয়েছিল প্রথম পর্যায়ে, পরবর্তীতে দাতস্থ হলো রুমে বেলি শুয়ে আছে। বড় সন্ধ্যাবেলা বাড়িতে লম্পজম্প না করে শুয়ে আছে মেয়েটা, এই ব্যাপারটা বড়ই বিস্ময়কর ঠেকল মনিবের কাছে। এদিকে এগিয়ে গেল ধীর পায়ে, বেলির পাশ ঘেঁষে গা ঠেকিয়ে বসলো, নরম হাতে মাথায় হাত রাখলো। মেয়েটার কাছে এলেই মনিবের কি যেন হয়, পৃথিবীর সমস্ত মুগ্ধতা এসে ভর করে তার চোখে মুখে। বুকের উত্তাল ঢেউ নীরব হয়ে যায়, নিজেকে মনে হয় সর্বসুখী। মাথায় কারো হাতের স্পর্শ পেতে ঘুম ছুটে গেল বেলি। চোখ মেলে তাকালো, আবছা চোখে দেখতে পারছিল না প্রথম অবস্থায়, কিন্তু ধীরে ধীরে অন্ধকার রুমে পুরুষ অবয়বটা স্বচ্ছ হতে আটকে উঠল। খানিক চেঁচিয়ে বলল, কে কে? আচমকিক বেলির ভীতি দেখে চমকে গেল মনিব। 2 হাতের গাঢ় আলিঙ্গনে মেয়েটাকে বুকের মধ্যিখানে এনে ভরসা দিয়ে বলল, আমি মনিব, ভয় পেও না। বেলির বুকের গতি উঠানামা করছে দ্রুত। মারাত্মক ভয় পেয়েছে যে তার শরীরের কম্পন দেখে আঁচ করা যাচ্ছে ভালোভাবে, কিন্তু এতটা ভয় পাওয়াতে কিছুই হয়নি। মনিব ধীরে ধীরে তার পিঠে হাত বুলিয়ে দিল, চুলের বাজে বাজে আঙ্গুল ডুবিয়ে শরীরের কম্পন দূর করার চেষ্টা করল এবং এক পর্যায়ে গিয়ে সে সক্ষম হলো। বেলির শরীরের কাঁপুনি কমে এলো, স্থির হলো অনেকটা। এমন বেপরোয়া মেয়েটার ইদানিং ভয় পাওয়ার ঘটনায় মনিবের মনে চিন্তা বাড়তে থাকলো। কি এমন কারণ যে মেয়েটা এত ভয় পেয়ে আছে? ওকে কি কেউ ভয় দেখিয়েছে? মনের সন্দেহ মনেই রাখে মনিব। উপর বলে, ঠিক আছো তুমি মল্লিকা, ভয় গিয়েছে? বেলি বুকে মাথা গুজে রেখে মাথাটা নাড়ায়, মৃদুস্বরে বলে, ঠিক আছে। মনিবের আলিঙ্গন ভরসা রেখে এবার নৈকট্যের দিকে যায়। ঘনিষ্ঠতা বাড়তে থাকে একটু একটু করে। তার মধ্যে বাহির থেকে হইচই ভেসে আসে ভয়ঙ্করভাবে। দুজনেই ছুটে যায় দ্রুত। ড্রয়িং রুম জুড়ে দাঁড়িয়ে আছে মুক্তা বুইয়া এবং ওনার বড় ছেলের বউ সামিলি। মূলত উচ্চকণ্ঠটা সামিলির ছিল। বেলি যেতে সামিলি ছুটে আসে বেলির কাছে, শরীরের সর্বশক্তি দিয়ে ঝড় বসায় বেলির ঘালে। আক্রোশে ফেটে পড়ে মুহূর্তে, চেঁচিয়ে বলে, তুমি কেমনে আমার নামে এমন বদনাম ছড়াইতেছ? তুমি কিনা আমার চরিত্র নিয়ে গুজব ছড়াও? এত বড় সাহস তোমার? বর সন্ধ্যাবেলার উষ্ণ গরমের মাঝে ভুঁইয়া বাড়িতে যে থমথমে আবহাওয়ার সৃষ্টি হলো তার নেহাতি অপ্রত্যাশিত ছিল। বেলি অবাক নয়নে তাকিয়ে রইল, কিন্তু হিংস্র বাঘের ন্যায় হুঙ্কার ছেড়ে উঠল মনিব।
ভাবি, আপনার এত বড় সাহস বেলির গায়ে হাত দেন? সামিলি উদ্ভ্রান্ত হুঙ্কারে ভয় পেল কিনা বোঝা গেল না ঠিক। কেবল সাপের মতন ফুঁসতে ফুঁসতে বলল, 100 বার হাত তুলম। ওর সাহস হয় কি কইরা আমার চরিত্র নিয়ে কথা বলার? হতভম্ব বেলির বিস্ময় কেটে গেল, চোখ মুখে ছড়িয়ে পড়ল তির্যক রাগ। ক্ষোভে ফুঁসে উঠে বলল, এমন ভাব করছেন যেন আপনি মেলা ভালো। আপনার কাহিনী এ বাড়ির সবাই জানে, একটু হলেও নিজেকে সাধু ভাবেন নাকি? সামিলি তেড়ে এলো, এই কি কি জানে আমার কাহিনী? বলো এক্ষুনি। বাড়িতে আসলা শুক্র 8 দিন হয় নাই, আর এখনই এত বড় সর্বনাশ করছো আমার। আমি সর্বনাশ করার কে ভাবি? আপনি যদি রাত বিরেতে বাড়িতে পর পুরুষ ঢুকান, তাইলে আমরা বললে কি সমস্যা? বেলির কথায় মুখের রাগ নিভে গেল সামিলির। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলল, আমি পরপুরুষ ঢুকান না? না ঢুকেলে চোর কেন আপনার ঘরের দরজার সামনে দিয়ে খালি হাইটটা গেছে বুঝান আমারে? সামিলির চোখে মুখে বিস্ময়। ভাব এমন করছে যেন এর সম্পূর্ণ কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বেলি কুটিল হাসল। আরাম করে সোফায় বসতে বসতে বলল, আফা, আপনার বিয়ের দিন নাকি আপনার চাচাতো ভাই অনেক ঝামেলা করছিল? কেন করছিল? সামিলির মুখ ছোট হয়ে এলো। কথার মোড় ঘুরে এমন স্পর্শকাতর অংশে গিয়ে দাঁড়াবে সে বোধহয় এটা আঁচ করতে পারেনি। কেবল মুহূর্তটাকে অন্যদিকে ফেরানোর জন্য বলল, তোমারে নাকি সেই দিন মেলায় একজন আমার নাম করে ছুরি দিয়ে গেছে, তুমি নাকি এটা বলছো সবাইরে? হ্যাঁ, মিথ্যা বলি নাই তো, দিছেই তো। কে দিছে? আর দিলে সেটা তুমি এই পর্যন্ত আমারে না বইলা পুরা বাড়ি ছড়াই ফেলছো কেন? পুরা বাড়ির মানুষ জানে আমারে কেউ একজন ছুরি দিছে, অথচ আমি জানি না। আমি পুরা বাড়ি ছড়াই নাই ভাবি, আপনার দেবর জানতো খালি। কি জানতো? হ্যাঁ, কি জানতো? আমাকে মেলায় কে ছুরি দিতে যাবে? শুধু শুধু এসব কথা ছড়াইতেছ কেন তুমি? তোমার লগে আমার কিসের এত শত্রুতা? কথা বলতে বলতে সামিলি চোখ উপচে জল এলো, শরীরটাও কাঁপছে মৃদু। মুক্তা বুইয়া বড় বউয়ের আচরণে অতিষ্ঠ বোধ করলেন, তাই রেগে গিয়ে কয়েকটা কথা শোনাবেনও ভাবছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিল মুনিব। সেই হিংস্র মুনিবের কণ্ঠে রইল কেবল অমোঘ নীরবতা। থাক আম্মা, আর কিছু বলার দরকার নেই ভাবিকে। ছেলের বারণের উঠতে গিয়ে কিছু বলার মতন মা মুক্তা বুইয়া নন, তাই তিনি থেমে গেলেন। বেলি নরম চোখে তাকালো মুনিবের দিকে। লোকটার মুখে কেমন বিভ্রান্তি দেখা গিয়েছে। কিছু নিয়ে অতিরিক্ত ভাবছে নিশ্চয়। অতিরিক্ত ঝগড়া আর অতিরিক্ত পর্যায়ে রইল না। নিমিষেই সেই ঝগড়ায় বিরতি ঘোষণা করা হলো। সামিলি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। মুক্তা বুইয়া গেলেন রান্নাঘরে। ড্রয়িং রুম জুড়ে কেবল রয়ে গেল বেলি ও মুনিব। দুজন নিজেদের মতন চুপ করে রইল অনেকক্ষণ। এরপর মুনিব ধীরে ধীরে বেলির পাশ ঘেঁষে বসল। মুনিবকে বসতে দেখে বেলি নিজেকে গুটিয়ে নিল অনেকটা। মুনিব সবটাই ভালোভাবে খেয়াল করলো, হাসলো খানিক। এরপর আলগোছে নিজের হাতের মুঠোয় বেলির ডান হাতটা মুড়ে নিল। বেলি চুপচাপ, কোনো প্রশ্ন করল না। মুনিবে প্রথম কথাটা বলল, ছুরিগুলো সত্যিই ভাবি কি দিয়েছিল তো? স্বামীর প্রশ্নে চোখ বড় বড় করে তাকালো বেলি। চমকে উঠল প্রায়। তার নিঃশ্বাসের গতি অস্বাভাবিক, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, প্রায় এমন নাজুক অবস্থা। তবু আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, না হয় কারে দিব। মুনিবের ঠোঁটে হাসি অক্ষত, কেমন যেন বাঁকা হাসি। নিখুঁতভাবে চাইলে এই হাসির মানে পড়া যাবে অনায়াসে। বেলির শরীরে ঘাম ছুটল।
মুনিব আবার বলল, সত্যিই ভাবিকে দিতে বলেছে? বেলি চোখ নামিয়ে ফেলল, গলা শুকিয়ে এসেছে তার। ধরা পড়ে যাওয়া গলা বলল, আমাকে তো ভাবিদের দিকে দেখাইয়া বলছিল ছুরিগুলো দিতে। আমি সেজন্য ভাবছি হয়তো ভাবির জন্য ছুরি দিই। যদি ভাবির না হয় তাহলে কণিকা আপুর হবে। তুমি যদি নাই জানো সঠিক ভাবে ছুরিগুলো কার, তাহলে কেন ভাবির নামটা উচ্চারণ করেছিলে? মুনিবের প্রশ্নে বেলির মুখটা এটুকুন হয়ে গেল, থুতনির সাথে লেগে গেল বুক। ভাবির নামে এমন একটা কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল না? আপনিও তো সঠিকভাবে জানেন না ভাবি সত্যি কথা কইতেছে কিনা, তাইলে কেন ভাবির পক্ষে কথা কইতেছেন? হইতেই পারে ভাবি মিথ্যা বলতেছে। ওই দিন সুর কিন্তু পুরা বাড়ি ঘুরে নাই, ভাবির ঘর পর্যন্ত ছিল। এত ঘটনার পরও আপনি কেন ভাবির পক্ষ নিতেছেন? বেলির অভিযোগ মাখা কথায় মুবিন শ্বাস ফেলল। বেলির মাথায় হাত বুলিয়ে বলল, আসলে ভাবির চরিত্র নিয়ে এসব মানতে পারছি না। না পারার কি হইল? আমি যেদিন আপনাকে বাড়িতে আইলাম সেদিন ভাবি টিটকেরি মেরে কইতেছিল আপনার নাকি ভাবির প্রতি টান আসছিল, ভাবি সুন্দর ছিল বইলা। ভাবি যদি এমন কইতে পারে আপনারে নিয়ে, তাইলে আপনি তার পক্ষ ধরেন কেন? বেলির প্রতিটা কথাই যুক্তিসঙ্গত, তাই মুনিব আর রা করল না। কেবল বেলির চুলের বাজে আঙ্গুল ডুবিয়ে আপন মনে কি যেন ভাবল। টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী জ্বরে নড়ে চড়ে যাচ্ছে যে চারপাশ। বাগান থেকে হরেক রকমের ফুলের ঘ্রাণ ভেসে আসে জড়ো হাওয়ায়। বেলি উন্মাদ হয়ে যায় ঝড় ছুটলেই, বৃষ্টিতে ভেজা যেন তার নেশা। এই তো কিছুক্ষণ আগে দুপুরের তীব্র রোদের আকাশ মুহূর্তে অন্ধকার করে শুরু হয়ে গেল ঝড়। বেলি তখন রান্নাঘরে ছিল, শাশুড়ির সাথে রান্নার কাজে নিমগ্ন। রান্নাঘরে জানালা দিয়ে বাতাস আসতে বেলির মন ফুরফুরে হয়ে গেল। বাচ্চাদের মতন বেজায় আনন্দিত স্বরে বলল, মা, বৃষ্টি আসবো লাগে। মুক্তা বইয়া মাছ বাচ্ছিলেন, দৃষ্টি তার কালো কড়াইতে ছিল। পুত্রবধূর কথায় তিনি দৃষ্টি নড়চর না করেই বললেন, হ, বাতাস তো তাই কইতেছে। বেলির আনছান আনছান মন উন্মাদ হয়ে যাচ্ছে বারে বারে। জানালার দিকে চোখ চলে যাচ্ছে তার, কিন্তু শাশুড়িকে বলার সাহস হচ্ছে না তার চঞ্চল মনের আবদার। এর মাঝে আকাশ কাঁপিয়ে বৃষ্টি এলো। বৃষ্টির অনন্ত দ্বারায় বয়ে গেল আঙ্কিনা। বেলি খুশি মনে বারবার জানালা দিয়ে বাহিরে হাত বের করে দিচ্ছে। মুক্তা বুইয়া সবটাই দেখলেন নীরব চোখে, কিন্তু বেলিকে কিছু বললেন না। অবশেষে বেলিয়ে গায়ে গুই করে আবার শাশুড়িকে ডাকলো, মা, আপনি বৃষ্টি পছন্দ করেন? করতাম, যখন তোমার মতন বয়স ছিল। এখন বয়স বদলাইছে, চাহিদাও বদলাইছে। বেলি শাশুড়ির দিকে তাকালো, কাজ শিখিয়ে তুলে জড়িয়ে ধরল তাকে। বাচ্চা মেয়েটির মতন আবদার করে বলল, চলেন না একটু ভিজি। বয়স বাড়লে চাহিদা বদলায়, কিন্তু বৃষ্টিতে ভিজার আনন্দ সব বয়সে একই থাকে। আহেন না মা, একটু ভিজি। বেলির আচমকা জড়িয়ে ধরাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে মুক্তা বুইয়া অবাক হয়ে গেলেন। তার উপর এমন প্রাণখোলা আবদার। তিনি কতক্ষণ শক্ত চোখে তাকিয়ে রইলেন পাথরের মতন। বেলি দ্বিধায় পড়ল, তাই হাতের বাঁধন আলগা করতে চাইল, কিন্তু তার আগে মুক্তা বুইয়া তাকে আরো শক্তপোক্তভাবে জড়িয়ে ধরলেন। আহ্লাদ করে বললেন, ভিজবা তুমি বৃষ্টিতে? চলো। আজ রান্নাবান্না সব হবে পরে, আগে আমরা আনন্দ কইরে লই। খুশিতে আত্মহারা বেলি শাশুড়িকে নিয়ে এক ছুটে বাড়ির বাহিরে চলে গেল। বাড়ি বর্ষণে ভিজে গেল দুজনেই। তাদের খিলখিলিয়ে হাসি বুইয়া বাড়ির প্রাঙ্গণে প্রেমের বীণা বাজাতে আরম্ভ করলো। বারান্দায় দাঁড়িয়ে থাকা মনে মুগ্ধ হলো এই দৃশ্যে। জামাল বুইয়া কাজ করছিলেন ঘরে। এমন হাসির শব্দে তিনি জানালা ভেদ করে
নিচে তাকিয়ে অবাক হয়ে গেলেন। নিজের রাগী স্ত্রীর এমন শৈশব মেশানো আনন্দ দেখে তার ভারী মন ভালো হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত ধরা পড়ল ভুইয়া বাড়ির আঙ্গিনায়। বৃষ্টি বাড়ল, সাথে বাড়তে লাগলো আনন্দ। কিন্তু হুট করে সেই আনন্দে বড় বিস্ময় নিয়ে বেলি মাথা ঘুরিয়ে পড়ে গেল মাটিতে। শরীর হয়ে গেল অবচেতন, নিশ্চুপ। বাহিরে জড়ো হাওয়া উথাল পাতাল বইছে। গত দুদিন যাবত এই বৃষ্টি কেন হচ্ছে তার হদিশ পাচ্ছে না কেউ। বেলির শরীরটা দুর্বল। কাল মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়, কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপর মুনিব বাড়ি নিয়ে আসে তাকে। কিন্তু শরীরের দুর্বলতা কাটছে না কিছুতেই বেলির। মাথা ঘুরছে অনবরত, প্রেশারও বাড়া। ডাক্তার বলেছেন অতিরিক্ত প্রেশার বেড়ে যাওয়ার কারণে এমন মাথা ঘুরছে। বেলি আজ স্নান করে বাথরুমে কাপড় রেখে এসেছে। ধোয়ার মতন শক্তি তার ভেতরে অবশিষ্ট ছিল না। মুনিব সেই কাপড়গুলো অবধি ধুয়ে দিয়েছে। বেলি বারণ করা সত্ত্বেও শুনেনি সে। এখন বিছানায় শুয়ে আছে বেলি। মুনিব বারান্দায় দাঁড়িয়ে আছে, কারোর সাথে ফোনে কথা বলছে হয়তো। বেলি তাকে একবার সাবধান করতে ডাকলো। বৃষ্টির ছিটা আসতাছে না শৈলে, ঘরে আসা কথা বইলেন, বিজ্জা যাইবেন তো। মনি ফোন কানে রেখে বারান্দার দরজা দিয়ে উকি মেরে হাসলো। ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, আসছি। বেলিও হাসির বিপরীতে হাসি বিনিময় করল। বৃষ্টির থামাথামির নাম নেই। মুনিব কথা বলে ঘরে এলো। বেলির পাশ ঘেঁষেই বসলো। স্নেহ ভরা হাতে মাথায় হাত বুলিয়ে দিল। বেলির উষ্ণ আদরে চোখ বন্ধ করে রাখলো। অনেকটা নীরবতায় সময় কাটার পর মুনিব হুট করে বলল, উড়ন চণ্ডী, একটা কথা বলবে? বেলি চোখ মেলল, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? তুমি কি বিয়ের আগে কাউকে পছন্দ করতে? মুনিবের প্রশ্নে থতমত খেল বেলি। গোল গোল চোখ করে তাকিয়ে বলল, কেন? এমন কথা জিজ্ঞাসা করেন কেন? না, হতেই তো পারে বিয়ের আগে তুমি কাউকে পছন্দ করতে। এমন কথা কেন কইতেছেন সেটা তো বলবেন। এই যে তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো, সেজন্য বললাম। এবার বেলির উদ্দীপনা নিভে গেল। মুনিবের থেকে চোখ সরিয়ে নিল সে। ঠোঁট কাঁপলো কথা বলতে গিয়ে। অস্ফুট স্বরে বলল, সেটা তো। কথা শেষ হতে দিল না প্রকৃতি। তার আগে নিচ থেকে জামাল ভুঁইয়ার ডাক ভেসে এলো। ভয়ঙ্কর রকমের চেঁচিয়ে ডাকছেন ভদ্রলোক। বাড়িতে ডাকাত পড়লেও মানুষ এত জোরে জোরে চিৎকার করে না যতটা জামাল ভুঁইয়া করছেন। চমকে উঠল মুনিব, বেলি দুজনেই। বেলি উঠতে নিলে মুনিব তাকে উঠতে নিষেধ করে। নিজেই ছুটন্ত পায়ে ঘরের বাহিরে চলে যায়। ড্রয়িং রুম জুড়ে তুমুল নিস্তব্ধতা। জামাল ভুঁইয়ার হুঙ্কারের পর সবটাই শুনশান, নীরব। মুনিবের কপালে 3 বাজ। অবাক স্বরে বলল, চিৎকার করে ডাকলেন কেন? কি হয়েছে? জামাল ভুঁইয়া যেন রাগে অন্ধ, কাঁপছেন অনবরত। চোখের সাদা অংশ লাল হয়ে গিয়েছে রীতিমতো। নিজের বাবার এমন ভয়ঙ্কর পরিবর্তন দেখে খটকা লাগলো মুনিবের। সে দ্রুত পায়ে বাবার কাছে এগিয়ে গিয়ে বাবার বাহু ধরে দাঁড়ালো। উত্তেজিত বাবাকে শান্ত করতে করতে বলল, কি হয়েছে আব্বু? এমনভাবে রাগে কাঁপছেন কেন? কোনো সমস্যা হয়েছে? জামাল ভুঁইয়ার মুখ থেকে কথা বের হচ্ছে না অতিরিক্ত উত্তেজনায়। কেমন ভয়ঙ্কর কম্পন তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে। মুনিব বিচলিত হলো। বললেন, তো আব্বু, হয়েছেটা কি? মুক্তা ভুঁইয়াও বিচলিত হলেন। স্বামীকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। মুক্তা ভুঁইয়া ভেবে ফেলেন না মানুষটা কোন কারণে এতটা রেগেছেন। কি হয়েছে কইবা তো, এত রাগছো কার উপর? জামাল ভুঁইয়া হুঙ্কার ছেড়ে উঠলেন, যে হুঙ্কারে কেঁপে উঠল ভুঁইয়া বাড়ির আঙ্গিনা। মুনিব, তোমার বউ কই? ডাকো হ্যারে। বিশ্বাসঘাতকের এই দুনিয়ায় কোনো জায়গা নাই। ডাকো বলতাছি।
ভ্রু কুঞ্চিত করল মনিব। বাবার বাহু থেকে হাত সরিয়ে বলল, কি বলছেন? বেলিকে সম্মান দিয়ে কথা বলবেন। সম্মান? কারে সম্মান দিতে কও? যারা গড়ে তুলছ বুঝা তুলছিলা তো? সে তোমার ফিটফিসে কি কি করছে? ঘটনার স্রোত এভাবে অন্য ধারায় বইবে কে জানত। বেলি নিজেই গছে বেরিয়ে এলো। দূরে দাঁড়িয়ে আছে সামিলি। বেলি শ্বশুরকে কাঁপতে দেখে ছুটে এলো, কিন্তু বেশি কাছে আসতেই পারল না। তার আগে জামাল বুইয়ের চিৎকার থামিয়ে দিল তাকে। খবরদার, তুমি এইখানে আসবা না, আমারে ধরবা না, একটা নষ্ট মেয়ে মানুষ। জামাল বুইয়ার কথাগুলো বড় অনাকাঙ্ক্ষিত ছিল। মুনিব বাবাকে ছেড়ে দিল। রেগে গিয়ে বলল, আব্বু, মুখ সামলে কথা বলেন। বেলি আমার বিয়ে করা স্ত্রী। স্ত্রী না স্ত্রী জিগাও। যারা এত সোহাগ দিলা, বাপের কথা অমান্য করে বিয়ে করলা, সে কি করছে জানো? বাবার এই রাগ অযৌক্তিক কিংবা মিথ্যে লাগছিল না, কিন্তু বেলির সাথে বাবার বলা সম্বোধনগুলো মানাচ্ছিল না। মনি পড়ে গেল সংশয়ে। সংকোচ মাখা কণ্ঠে বলল, কি করছে ও? জামাল ভুইয়া সেন্টার টেবিলের উপর থেকে একটি রিপোর্টে গিয়ে ধরল মুনিবের দিকে। তাচ্ছিল্য করে বলল, তোমার বউ ফুয়াতি, কিন্তু সে বাচ্চার বাপ তুমি নও। আকাশে মেঘ করে ঘন গর্জন দিয়ে উঠলেও এত জোরে বুকের ভিতরে গিয়ে কম্পন সৃষ্টি করে না, যতটা না এখন সৃষ্টি করলো। মুক্তা বুইয়া মুখ চেপে ধরলেন বিস্ময়। দূরে দাঁড়িয়ে থাকা সামিলিও চোখ বেরিয়ে আসার উপক্রম। চমকে উঠল ভেলি। কি কি কন এডি? আমি কি কই তুমি জানো না? এত বড় বেঈমান আমার বাড়িতে আছে, এটা ভাবলেও তো আমার মাথায় রক্ত উঠে যাইতেছে। মুনিব হেসে দিল। বোকা বোকা কণ্ঠে বলল, আব্বু, আপনিও না? এমন মজা কেউ করে? মুনিবের চোখে মুখে অবিশ্বাস। সে যেন বাবার কথাটা মানতেই পারছে না। জামান মুইয়ের চোখ টলমল করে উঠল। ছেলেকে চরম সত্যিটা জানাতেও তার কষ্ট হচ্ছে ভীষণ। তবুও বলল, তোমার বউ ফুয়াতি, 3 মাস তার বাচ্চার বয়স, অথচ তোমাকে বিয়ে হয়েছে আজ 23 দিন। এই হিসাব বুঝাও আমারে। মুনিব বাবার মুখের কথা বিশ্বাস করল না যেন। রিপোর্টের কাগজটা ছিনিয়ে নিয়ে নিজেই দেখতে লাগলো। উদ্বান্তের মতন কতক্ষণ চোখ ঘুরালো সেই কাগজটাই। বেলিও এগিয়ে গিয়ে মুনিবের পাশে দাঁড়ালো। কণ্ঠে ভয় তার। আতঙ্ক নিয়ে বারবার বলল, কি দেখেন? সত্যি করে কন তো, আব্বা যা কইছে তা সত্যি? আপনি বিশ্বাস করেন? মুনিব মৃত চোখ নিয়ে রিপোর্টটার দিকে তাকিয়ে রইল। কিছুই উত্তরে বলল না। মুক্তা বুইয়ে ছুটে এলেন ছেলের কাছে। কাঁদতে কাঁদতে বললেন, আব্বা, তোর বাপ যা কইতেছে তা কি ঠিক? আমার একটুও বিশ্বাস হয় না। একটু কস না, তোর বাপ ভুল দেখছে, তাই না? মুনিব দপ করে সোফায় বসে পড়ল। রিপোর্টগুলো হাতের মুঠোতেই রইল। বগ্নকণ্ঠ বলল, ঠিক। বাহিরে তুমুল জ্বর, ভুঁইয়া বাড়ির ভেতরে জটলা। মুনিবের ফুফি, ফুফা, চাচারা, খালারা সব দিয়ে ঘর ভরে গিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে পুরো বাড়িতে মানুষে গমগম করছে। বেলির বাবা মাও এসেছেন। কাঠগড়ায় আসামি বেলি। মুনিব বিধ্বস্ত প্রায়। বেলির বাবা করজোরে দাঁড়িয়ে বললেন, আমার মাইয়া এমন কখনো করতে পারে না। বেয়াই সাহেব, আপনি ভুল কইতেছেন। জামাল বুইয়া তেড়ে এলেন। করিম হাসানের বুকে ধাক্কা মেরে বললেন, এর ডাক্তারি রিপোর্ট ভুল। আপনার মাইয়ারে বাড়িতে তোলার পর থেকে চুরি হইল, পরপুরুষ ঢুকলো, কত কি হইল। আমরা দোষ দিলাম আরেকজন রে, কিন্তু আজ সত্য জলের মতন পরিষ্কার। পুরো ঘটনায় যে সবচেয়ে বেশি খুশি হয়েছেন সে হলো মুনিবের ফুফি তানু বুইয়া। তিনি তো সোফায় পা দুলাতে দুলাতে মুখ বেংচিয়ে বললেন, প্রথম থেকে এই মাইয়ারে আমার সন্দেহ হইত। কি সোফা মাইয়ার! আজ হইল তো শান্তি। বেলির মা
পা ধরলেন জামাল ভুঁইয়ার। বেলির বাবাও তাই করলেন, কিন্তু বেলি নিরুত্তর। জামাল ভুঁইয়া এমন নিরুত্তর বেলিকে দেখে আরো খেপে গেলেন। কার লাইগা আপনারা পা ধরেন? ওই দেখেন আপনাগো মাইয়া কি সুন্দর ওইখানে দাঁড়াই আছে, দেখছেন? সত্য ছাপা দিতে পারবো না, তাই চুপ কইরা আছে। এই বেইমানের শাস্তি পাইতেই হইব। আপনাগো মুখে চুনকালি লাগাইয়া এই বাড়ি থেকে বের করুম, নইলে আমার নাম জামাল ভুঁইয়া না। জামাল ভুঁইয়ার এমন রাগে আতকে উঠল সবাই। তানু ভুঁইয়ার স্বামী নিষেধ করতে এলে রাম ধমক দিয়ে থামিয়ে দেন তিনি। বেলির মায়ের হাউমাউ করা কান্না আরো বাড়তে থাকে। ছুটে গিয়ে মেয়ের গালে অনবরত শট দিতে দিতে বলে, মুখ ফুড়ি, তুই ক সব মিথ্যা, সবাইরে ক এই কথাও সত্যি না। মায়ের চিৎকার মা করতেই থাকে। বেলি একদিনে তাকিয়ে থাকে মুনিবের দিকে, তারপর সর্বহারা অবাগিনীর মতন প্রাণহীন পায়ে মুনিবের কাছে এগিয়ে যায়। আসন পেতে বসে মুনিবের পায়ের কাছটায় এক বুক আশা নিয়ে মুনিবকে শুধায়, আপনি তো আমারই বিশ্বাস করেন তাই না? আপনি তো জানেন আমি কেমন, বিশ্বাস করেন তো নাকি? বিধ্বস্ত মুনিব চোখ তুলে অবধি তাকায় না। কাঁদতে কাঁদতে চোখের কোণা লাল হয়ে গিয়েছে ছেলেটার। সে দু হাতের আঁচলে মুখ চেপে ধরে অস্ফুট স্বরে বলল, আমি তোমায় ভালোবেসেছিলাম মল্লিকা, তুমি এভাবে ঠকাতে পারলা? এরপর পরিবেশ বিধ্বস্ত, নিস্তব্ধ। কেবল মুনিবের হু হু কান্নার শব্দ গায়ে কাটা দিয়ে উঠে সকলের। বেলি হাসে, বিড়বিড় করে বলে, কে কারে ঠকাইল তার বিচার না হয় গোপনে হইব? এরপর ভাগ্যবিধাতার ইশারায় সব খারাপটা হয় বেলির পরিবারের সাথে। বেলির মাথার চুলগুলো ফেলে দিয়ে মুখে কালি মাখিয়ে এই ভোর সন্ধ্যাবেলা পুরো গ্রামে ঘুরানো হয়। বেলিও ঘুরে। মুনিব হাজারবার বাবাকে নিষেধ করে, কিন্তু জামাল ভুঁইয়া সেই নিষেধ মানলে তো? বেলির বাবা মায়ের আকুতিও শোনে না কেউ। পুরো গ্রাম ঘুরিয়ে এরপর গ্রাম থেকে বের করে দেওয়া হয় মেয়েটাকে। ও একটাবার ফিরেও তাকায় না, একটাবার নিজের পক্ষে কিচ্ছু বলে না। হয়তো বুঝে গিয়েছে ওর ভাগ্য আজ ওর বিপক্ষে। মুনিব মাথা ঘুরে পড়ে যায় শেষমেশ। এত কঠোরতা সে মানতে পারে না হয়তো। সপ্তাহখানিক পর রাতের আকাশে ভীষণ জোরে জোরে বজ্রপাত হচ্ছে। খুব তাড়াতাড়ি বৃষ্টি আরম্ভ হবে হয়তো। জানালার কাছের টেবিলটায় বসে আছে মুনিব, উদাস দুটি চোখ। হুট করে মাঝরাতে তার দরজা খোলার শব্দ হতে সে চমকে ওঠে, দরজার দিকে তাকায়। সামিলি সেখানে দাঁড়িয়ে আছে লাল টুকটুকি শাড়ি পরে। মুনিব ভাবিকে দেখে কিছুটা অবাক স্বরে বলে, আপনি এখানে? এখানে কি আপনার? সামিলি দরজাটা সিটকিনি টেনে দেয়, কামুক হাসি দিয়ে এগিয়ে আসে মুনিবের দিকে। লাল লিপস্টিক দেওয়ার ঠোঁটগুলোকে বাঁকিয়ে ইশারা করে, দেহের অঙ্গভঙ্গি গুরুতর অশ্লীল। মুনিব আবার বলে, কি চান? এখানে আপনি কি জন্য আসছেন? সামিলি এবার মুনিবের দিকে এগিয়ে গিয়ে মুনিবের গলা জড়িয়ে ধরল। মুনিবের ঠোঁটে ছোট চুম্বন এঁকে বলল, কি আর ছাওয়ার আছে আমার? তোমারে চাই, একদম কাছাকাছি চাই। কতদিন হইল দেহটা আমার উপোস কইরা শুকাইতেছে, আর কতদিন দূরে রাখবা আমারে? মুনিবের কুচকানো ব্রু অস্বাভাবিকভাবে শিথিল হয়ে যায়। তার পুরুষালী হাত শক্ত করে আঁকড়ে ধরে সামিলির কামড়। খুব নিকটে এসে ফিসফিস করে বলে, আর 1 মিনিটও দূরে রাখবো না। আগে বলো, কেউ সজাগ নেই তো? এত কাঁচা আম আমি করবো? আমারে এতই কাঁচা লাগে? এতগুলা স্বর্ণের গয়না তোমার মার ঘর থেকে নিয়ে আমার ঘরে রাখছি, কেউ টের পাইছে? পায় নাই। এই সামিলির ধরা অসম্ভব। সামিলির কথায় মুনিব হাসে। সামিলির গালে সফাস করে চুমু খেয়ে বলে, মেয়েটা প্রথম দিন এসে বেশি সন্দেহ করেছে। ভাবছিলাম সরল সোজা বউ আনবো, কিন্তু বুঝবো না। কিন্তু তোমাকে নিয়ে সন্দেহ করাটাই তো সর্বনাশ।
সেজন্য তাড়াতাড়ি বিদায় হতে হলো। 3 মাসের বাচ্চা পেটে এমন একটা ডাক্তারি রিপোর্ট না হলে বিদায় করতে সমস্যা হচ্ছিল। এতভাবে চেষ্টা করেও কিছু হচ্ছিল না। এক ছেলেকে দিয়ে ছুরি দেওয়ালাম, বাড়িতে ঢুকিয়ে মারার ভয় দেখালাম, আরেকটাকে দিয়ে, তবুও মেয়েটা যাওয়ার নাম নিল না। তাই এভাবেই বিদায় করতে হলো। মনিবের কথায় মুখ ব্যাংসালো সামিলি, ভ্রু নাচিয়ে বলল, তার জন্য এখন দরদ লাগে নাকি গো? আমার তো সব দরদ তোমার জন্যই। কথাটা বলে দুজন দুজনের খুব নিকটে চলে এলো। সারা বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো, অথচ তাদের এই অনৈতিক নৈকট্যের ভাব কমল না। দূর আকাশ বিদ্যুৎ চমকালো আবার। সেই রূপুলি আলোয় ভুইয়া বাড়ির চন্দ্র মল্লিকার ফাড়ে বসা বেলির কালো শরীরটা দেখা গেল। চকচক করে উঠল তার হাতে থাকা ধারালো ছুরিটা। খুব শান দিয়ে নিয়ে এসেছে মেয়েটা। ছুরিটার দিকে তাকিয়ে হাসল বেলি, ভিড় করে বলল, বেঈমানের শাস্তি কেমন হয় আপনার বাপ তা জানে না। কাল যখন আপনা গোরে জড়াজড়ি কইরা মুইরা ফুইরা থাকতে দেখব, তখন বুঝবো শাস্তি কি। তারপর গুনগুনিয়ে গান গাইতে গাইতে দিঘির মাঝে পা ডুবিয়ে দিল মেয়েটা। বাতাসের সাথে ভেসে আসতে লাগলো বাগানের মল্লিকা ফুলের ঘ্রাণ। তার সাথে ভেসে এলো মানুষ মল্লিকার খিলখিলিয়ে হাসি। মানুষ ভুলেই গেছে মেয়ে ফুলের সুবাসকে দমানো যে কঠিন। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।